মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি যে অনেক তো মানে আমরা অনুষ্ঠানটা শুরু করার আগেও যে বিষয়টি নিয়ে একটু আলোচনা আসছিল যে আলোচনা অনেক ছিল, অনেক শঙ্কা, নির্বাচন হবে তো হবে কিনা, হলে কবে হবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আগামীকাল তফসিল ঘোষণা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এবং দুজন উপদেষ্টা পদত্যাগও করেছেন, আম, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। দেখেন, কালকে তফসিল ঘোষণা হবে এরকমই আমরা জেনেছি, কালকে সন্ধ্যায় হবে। তো তফসিল ঘোষণা হওয়ার মানে নির্বাচনে একটা কিন্তু রোড ম্যাপ দেওয়া, যে আমরা তাহলে আমরা জানতে পারবো কোন দিন নির্বাচন হবে। হুম। এবং সেই দিনটা হবে আজকে থেকে প্রায় 2 মাস পরে, প্রায় 2 মাস পরে, কারণ ডিসেম্বরে হচ্ছে, জানুয়ারি যাবে 1 মাস, আরেক মাস, 2 মাস, ঠিক 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করতেছে। তো এই 2 মাসের মধ্যে অনেক কিছু হতে পারে, হুম। এই দেশে অনেক কিছু হতে পারে, এত এত মানে নিশ্চিত হওয়ার কিছু না। তবে আমি নিজে আশাবাদী যে নির্বাচন হবে, হবে বলে এই কারণে কি, নির্বাচন না করে আসলে ডক্টর ইউনূসের কোনো উপায় নাই। উনি অনেকদিন মানে সময় নিয়েছেন। 2 মাসে এবং অনেক কিছু হতে পারে মানে কি মাসুদ কামাল, যে নির্বাচন না হবার মতো অনেক কিছু হতে পারে 2 মাসে? হতে পারে, আচ্ছা। হুম। হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি নিজে আশাবাদী নির্বাচন হবে। আমি বারবার বলছি নির্বাচন হবে। কি কারণে বলেছি আমি, নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোনো উপায় নেই, আপাতত উপায় নেই। কেন আপনি ভাবেন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। উনি অনেক কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, কিন্তু কাজ কি কিছু হয়েছে? উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই, ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা, আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? পোর্টগুলি বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি আসছেন হলো গিয়ে 1 বছরের জন্য, আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য। এটা কি হয়? ধরেন আমার ঘরটা এলোমেলো, আমি একজনকে দায়িত্ব দিলাম, ভাই আমার ঘরটা একটু গুছিয়ে দাও। সে এসে বললো কি, আপনার এই খাটটা ভালো না, এই খাটটা বিক্রি করে দেবো। সে খাটটা একজনকে দিয়ে দিল। তারপরে সে আমার চেয়ারগুলো সব দিয়ে দিল, যেন এগুলো ভালো চেয়ার না, নতুন চেয়ার আনতে হবে, কাজে এগুলোকে বিদায় করতে হবে। তো সব তো চলে গেল। আমি যেছি তাকে ঘরটা ঠিকঠাক করার জন্য, সে ঘরের জিনিস লিজ দিচ্ছে। তো এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই যে ঘটনাটা সে ঘটছে, যে 30 বছরের জন্য একটা, একটা হলো 22 বছরের জন্য, এগুলো লিজ দিলেন। এখন যদি আমি মনে করি, আমি যদি দেখি পরে কাজে যে যে এই কাজগুলি ভালো হয় নাই, এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, আমি কি চেঞ্জ করতে পারবো? পারবো না তো। এই চুক্তিগুলো এমন ভাবে হয়, যখন আদানির চুক্তি এতদিন হয়ে গেছে, আপনি জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার টাকাটা দিছে? প্রথম আদানির টাকাটা দিছে। কেন? আপনি চুক্তিটা ক্যান্সেল করতে পারেন নাই। হুম। তো চুক্তি একটা হয়ে গেলে পরে কি ক্যান্সেল করা যায় তো সহজে? যায় না। তখন বরং কি করে, যে ঠিক আছে, যা লেনদেন হয়েছে, ওই লেনদেন নেওয়ার লোক চলে গেছেন, আমারে দেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আদানির যে ওখানে যে কমিশনের টাকাটা কে পাইছে এই 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 1.5 বছর, এটা মাঝে মাঝে আমি চিন্তা করি। যাও, আমি যা বলছিলাম সেই বিবেচনায় উনি কিন্তু পুরো অগ্রসর হতে পারেন নাই। দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। পেছন দিকে কিভাবে গেছে? আইন শৃঙ্খলা, ভয়ঙ্কর অবস্থা দেশের আইন শৃঙ্খলা। হুম। আপনার রাস্তায় বের হন, কেউ যদি আপনার কাছ থেকে আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, আপনি কোথাও যে কোনো প্রতিকার পাবেন না। পুলিশ আপনাকে কোনো প্রতিকার দিতে পারবে, পুলিশ কোনো আপনাকে সান্ত্বনাও দিতে পারবে না। এটা তবে আগে ছিল না। তো এইগুলি ভাবলে অনেক সমস্যা। কাজেই উনি আর কয়দিন এটাকে হ্যান্ডেল করবেন? উনাকে এখন কিন্তু নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর কথা। সে কারণে আমি মনে করি নির্বাচন হবে, উনি নির্বাচন হওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর বিপরীত দিকে আর যেটা বলেন আপনি, যে 2জন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? হুম। আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকালে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচারের অর্থ তো আমরা জানি মোটামুটি। তো কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। সেই হুম। এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো, কতটুকু অনুকরণযোগ্য হলো, এটা আমাকে বলেন। আমাদের পরবর্তী এই যে বিএনপি, বিএনপি গত 14-15 বছর ধরে একটা কথাই গেলে বলতেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে? তার কি এক্সাম্পল উনি ক্রিয়েট করেন এটার মাধ্যমে?
যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত জি। সরকারের একজন উপদেষ্টা থাকতে পারবেন, তফসিল ঘোষণার পরে যে ছেড়ে দিয়ে উনি ইলেকশন করবেন, উনি কি এই জি। এক্সাম্পলটা ক্রিয়েট করলেন? মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। এটা আমি তো কোনো আপনার ভালো এই এক্সাম্পল না। একদম স্পষ্ট। আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমি জনাব আব্দুল সালামের কাছেও যেতে চাই। জনাব আব্দুল সালাম, অনেকগুলো প্রশ্ন আসলে এসে গেল। তফসিল ঘোষণা, এদিকে চুক্তি, মানে সরকার যা করে গেলেন সেটা যদি আপনারা অপেক্ষমান সরকার হন, সামনে যদি সত্যি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য কি হবে? একটা, একটা করে আসি। প্রথমে আগামীকাল তফসিল হচ্ছে। সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং উপদেষ্টাদের প্রসঙ্গটাও যদি বলেন। কেমন এক্সাম্পল ক্রিয়েট করলো মাসুদ কামাল যে প্রশ্নটা তুলছেন? তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ আপনাকে তত্ত্বাবধায়ক আপনাকে সরকারের ধন্যবাদ, এক্সাম্পল। মাসুদ কল ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবশেষ হলো ধন্যবাদ জানাই যে অন্তত একটা স্টেট, যেটা আমরা এই সরকার রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা বলে আসছিলাম যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, রোড ম্যাপ তো দেয়ই নাই, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এখন নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে আগামীকালকে, অন্তত এটা একটা পজিটিভ সাইন। এবং এটা অবশ্যই আমরা চাই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হোক, এবং একটা নির্বাচিত সরকারের কাছে তারা দায়িত্ব অর্পণ করে তারা বিদায় নেয়, এবং একটা নির্বাচিত সরকার দেশের যে সমস্যাগুলো ইতিমধ্যে পুঞ্জীভূত হয়েছে সেই সমস্ত সমস্যাগুলো দূর করে তারা একটা গণতন্ত্রের উত্তরণের পথে দেশটাকে নিয়ে যাবে, এটা আমরা আশাবাদ করি। আর আরেকটা যেটা উনি বলেছেন মাসুদ কর, সেই প্রশ্নটা আমারও, যে কেন তাদের এটা কার্যকর কেন? আমি তো বলবো যে এটা অনৈতিক। তারা যদি এই অবস্থায়, মানে তাদের দায়িত্ব ছাড়ার পরে আবার নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পায়, এটা একটা অনৈতিক হবে কোনোভাবে। এটা অন্তত তারাই নৈতিকভাবে করা উচিত না, কারণ তারা একটা একটা ক্ষমতা এনজয় করছে এতদিন, এবং এই তাদের ক্ষমতা নিয়ে তো অন্তত কারো কারো বেলা তো প্রশ্নই আছে যে তারা কতটুকু নৈতিকতার সাথে পালন করেছেন, তারা কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা। তাই কাজে এটা তারা যে ছাড়বে আর সাথে সাথে যায় নির্বাচন অংশগ্রহণ করবে, এটা তো অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আমার দলের প্রশ্ন ডিফারেন্ট, কিন্তু আমার রাজনৈতিক কর্মী হিসাবে অন্তত আমি মনে করি যে এটা নৈতিক ভাবে তাদের এটা উচিত না, এটা এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করাটা। এমনটা তো কথাও ছিল জনাব আব্দুল সালাম, যখন যখন তারা দায়িত্ব গ্রহণ করেন তখনই তাদের যে সহযোদ্ধা সাজ্জাদ আলম তিনি বলেছিলেন যে তারা অনেক স্যাক্রিফাইস করছেন কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন তো এটা শুনেও ছিলাম, কিন্তু এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। না, এটা তো ঠিক, কারণ আপনার তো ধরেন এটা এমনি তো, যেটা আমরা এর আগে দেখছি যে কেয়ারটেকার সরকারের যারা থাকে সেই সরকারে থাকা অবস্থায় পরবর্তী পর্যায়ে কিন্তু তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। তো এটা এটা আমি বলবো যে নৈতিকতার দিক দিয়ে অন্তত এটা করা উচিত, এটা কোনোভাবে পারমিট করে না যে হুম। তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, জি। এটা উচিত এবার না। একটু এটাও জিজ্ঞেস করি যে যেটি মাসুদ কামাল বলছিলেন ২ মাসে অনেক কিছুই হতে পারে। এই সংখ্যাটাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে যাচ্ছে। আপনারাও কি এরকম, আপনাদের মনেও কি সংখ্যা থাকে যে ২ মাস আছে, তো একটা এটা তো রোডম্যাপ হলো কিন্তু হতে পারে অনেক কিছু? এটা তো নন্দলালের মতো হয়ে গেল। কথাটা হলো, যেটা আমরা যেটা চাচ্ছি যে বিগিনিং থেকে যে কোনো অকারেন্স তো যে কোনো সময় ঘটতে পারে, সেটার জন্য আমার নর্মাল কাজকর্ম আমি বন্ধ করে রাখবো, সেটা তো হতে পারে না। এই কাজে আমার নির্বাচনের শিডিউল দিতে হবে, নির্বাচনে আমরা যাব, যদি সেটা তো, যদি অ্যাক্সিডেন্ট, তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওটার তো কোনো বিষয় নাই, তাই না? তো সেটার উপর নির্ভর করে তো আর আমরা চলতে পারি না, ওইটাকে আমাকে ধরতে হবে যে নর্মাল আর শিডিউল অ্যানাউন্স হচ্ছে, আগামী 2টা মাস আছে, এই 2টা মাসের জন্য আমার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, এবং এই 2 মাসের নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে একটা সফল, একটা সুন্দর একটা নির্বাচন হবে, এটি আমরা আশা করি। এবং এর মধ্যে দিয়ে যে অন্তত আর এই নির্বাচনের প্রক্রিয়াটা যাতে ব্যাহত না হয়, অন্তত সেটার ব্যাপারে সবাই অন্তত সজাগ থাকা উচিত। কারণ যেটা নিশ্চয়ই। মাসুদ ভাই যেটা বলছে, এটা তো সত্যি কথা যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক, খুবই নাজুক। কাজে এই অবস্থায় আরো কয়েক মাস এমনি ভাবে চলুক এটা তো চায় না, কারণ দাতা দেশগুলো ইতিমধ্যেই তারা অলরেডি নোটিশই করে দিয়েছে যে কোনো অবস্থাতে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া তারা নতুন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে করবে না। আর আমাদের দেশীয় যে সমস্ত ইনভেস্টর আছে তারাও কিন্তু সব পিছিয়ে আছে। কাজে গত এই 1.5 বছরে বেকার সমস্যা কিন্তু বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেটা আসলে জনগণের নাগালের মধ্যে আনা উচিত ছিল সেটা কিন্তু আনা যায় নাই। আরো আনুষঙ্গিক যে সমস্ত কিছু কিছু সমস্যা, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে একটা নির্বাচিত সরকার দরকার, এটা জি। ডক্টর ইউনূস সাহেবও বুঝতে পারতেছেন এবং এটা সবাই বুঝতে পারতেছেন। কাজে এখন আর এখান থেকে আর একটা মুহূর্ত সময় নষ্ট করা উচিত না।
জি, ওই যে চুক্তি, দুর্নীতি, আপনি দুর্নীতির কথা বলছিলেন, মাসুদ কামাল বলছিলেন চুক্তির কথা, সেটা নিয়েও একটু কথা বলতে চাই যে আপনাদের উপর কিন্তু ওই যে তফসিলের সাথে, সাথে এটাও একটু প্রসঙ্গটা আসে যেটা আসলে কদিন ধরে খুব আলোচনা হচ্ছে যে তারেক রহমান তিনি তো বলেছিলেন মানে শীঘ্রই ফিরবেন। একবার শুনেছিলাম সেপ্টেম্বরে আসবেন, তারপর অক্টোবরে, তারপর নভেম্বরে, তারপর শুনছি ডিসেম্বরে আসবেন। এখন প্রশ্ন করছি যে তফসিল তো ঘোষণা হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে তিনি ফিরবেন কি জনাব আব্দুল সালাম? না না, অবশ্যই। কারণ উনি তো নির্বাচন অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে আমরা ম্যান্ডেট নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কাজে তাকে তো ফিরতে হবেই। তিনি অবশ্যই ফিরবেন। নির্বাচনের আগে ফিরবেন, আচ্ছা। তাহলে সেই যে শঙ্কাগুলো বা যেই মানে নিয়ন্ত্রণটা অন্য কারোর কাছ থেকে তার কাছে ততদিনে চলে আসবে, স্পর্শকাতর কারণগুলো চলে যাবে নির্বাচনের আগে আগে। তার জনাব আব্দুল শঙ্কা সালাম। তো মাসুদ ভাই নিজেও এই আরেকটা শঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু শঙ্কা তো থাকবেই। হুম। শঙ্কা তো প্রতিটা মানুষের জীবনেই থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের জীবনেই থাকে। সবকিছু নর্মালি সবকিছু হয় না, তাই না? শঙ্কা তো থাকে, শঙ্কা নিয়ে এগিয়ে যেতে হয়। এখন আমাদেরকে এগিয়ে যাওয়ার পালা, এগিয়ে যেতে হবে এবং একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতাটা বোঝানোর ব্যবস্থাটা করতে হবে। যত জি, দ্রুত করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, জনাব আব্দুল সালাম যেটি বলছেন যে অবশ্যই তিনি ফিরবেন। কিন্তু মানে অবশ্যই বললেও একটু সন্দেহ, শঙ্কা বা মানে প্রশ্ন থাকে কিনা? কারণ অনেকদিন থেকে শুনছি। আপনি কি মানে কি মনে হচ্ছে তারেক রহমান ফিরছেন? যদিও দলের পার্সন না না, বলছেন উনি যে তো জি, বাংলাদেশের ছেলে, বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, উনি সবচেয়ে বড় নেতা। তো উনি বাংলাদেশে না ফিরে কি করবেন? ফিরতে তাকে হবেই। কিন্তু আমার না কতগুলো প্রশ্ন মনের মধ্যে জাগে আর কি। আমি ঠিক বুঝি না, আমি হিসাবটা মিলাতে পাই না। ধরেন কালকে তফসিল ঘোষণা হইলো, তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন, উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনায় বা পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের না দিকে। আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে। যদি উনি আচ্ছা। এমপি হতে না পারেন, প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমিও ভাবতে চাই যে উনি আগামী দিনে, কারণ আমার কাছে তো আর কোনো বিকল্প নাই। হুম। এই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে উনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন, যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারেক রহমানের কি ভোট কয়টা? একটা না? আমার তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে, সেটা কি আমার জন্য প্রয়োগ হবে? ওই আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয়, তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কি আমার নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না রে ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সব, তাহলে নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেখ, তাও তো তার ক্ষমতা আছে কিনা জানি না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। এগুলি ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি আর 10 জন সাধারণ জনগণের মতোই থাকবেন। এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তা নাহলে জিনিসটা চোখে লাগে। পরে এখন হয়তো কিছু বলবে না, এখন সবাই হয়তো এক জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে 5 বছর 10 বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো? পারতো না। এবং এগুলি কিন্তু হুম। উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পৌঁছে। কেমন লাগে না শুনতে? এইগুলি কারোই শুনতে ভালো লাগে না রে ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কেন স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এইটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছুই ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা তো আমি শুনি। ওনার হুম। কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তার মধ্যে ট্রেডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক, হুম। মানে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন, এবং তার চিন্তার মধ্যে, তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে, দেশের জন্য, দেশকে নিয়ে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডারদের আগে দেখতাম কি, খালি অন্যের দোষ দেয়, হুম। খালি গিবত করে, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটাতে এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো
ঈদের পরে আন্দোলন করবে, হুম শিগগিরই আন্দোলন। আর এটাও কি ওরকম কিনা যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? এটা এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। হুম আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না তিনি কবে আসবেন। আমরা এবং একটু তারা শুনবো ওনাকে জনাব আব্দুল জিজ্ঞাসাও সালাম করেন বোঝেন বা কিনা আসলে। হ্যাঁ। ওনাকে এমনকি ওনারা ওনাকে জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়েও সন্দেহ আছে। ওনারা জিজ্ঞাসাও করেন না। কিন্তু আমি মনে করি একজন আম জনতা হিসেবে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না, কারণটা আমাকে বলেন না কেন, হুম আমি শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা, সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন, আমি আপনার জন্য সমব্যথী হব। কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে, আমি আপনাকে নিয়ে সন্দেহ করব। তা আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকে দিচ্ছেন ভাই? কিন্তু আসলেই কি থাকতে পারে না? তারা তো রাষ্ট্র পরিচালক, খুব সাধারণ মানুষ পারে তো, লেভেলের না, তাদের জন্য অবশ্যই আমি স্পর্শকাতর মনে বিষয় করছি, যেটি শুনেন, আসলেই একটা বলা না রে যাচ্ছে ভাই, না। একটা না 20টা কারণ থাকতে পারে, 32টা হুম কারণ থাকতে পারে। তো দুই একটা কারণ আমাদেরকে বলেন না। আমি সব শুনতে চাই না, দুই একটা বলেন। যদি আচ্ছা, একটা বলেন নাই, জি, নিশ্চয়ই সেটি একটা সবাই কারণ আসলে আমরা চাই না। শুনতে চায়। সবাই আসলে সেটি শুনবার জন্য উদগ্রীব যে কি, কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, কেন শুনেন, এটি স্পর্শকাতর রহস্যময় ব্যাখ্যা ব্যক্তির নাই। উপর রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন না, আপনিও করবেন না। আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর হুম করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়, আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাসটা নেবে দেশ, জি, দেশের মাসুদ স্টিয়ারিং সালাম যার কাছে একদম থাকবে। স্পষ্ট, একদম স্পষ্ট। আপনি বলছেন বিএনপির সিনিয়র নেতারাও বোঝেন কিনা, আমি জনাব আব্দুল সালাম আপনার কাছ থেকেও আসলে আপনি বোঝেন কিনা কেন আসছেন না তারেক রহমান, পুরনো প্রশ্ন। তার সাথে সাথে এই যে ভোটার হলেন না তিনি, মানে তিনি দেশে আসবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা আছে, এই কারণেই কি মানে ভোটার হওয়ার ব্যাপারে সিরিয়াস না বা নন সিরিয়াস একটা আচরণ? শোনেন, আমি যেটা বলি, তারেক রহমান কোন দেশি? তারেক রহমান 100% বাংলাদেশী, জন্মগত নাগরিক। হুম তার সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত ফ্যাসিস্ট, তাই না? তার পাসপোর্ট ছিল বাংলাদেশে, সেই পাসপোর্ট কোনো তারা রিনিউ করে নাই। হুম তাকে আমি আজকে যদি প্রশ্ন করতে চাই, যদি 5 তারিখে অভ্যুত্থানের পরে 6 তারিখে যদি তারেক রহমান এসে জাতীয় সরকারের প্রধান হতেন, তাহলে সেটা কি অবৈধ হতো? কোনোভাবেই না। তারেক রহমান এই দেশের নাগরিক। এখন ভোটারের প্রশ্নটা, যে ভোটার লিস্টে তার নাম নাই, সেই ভোটার লিস্টে নামটা তুলতে হবে, এটাই হলো প্রশ্ন। অন্য কোনো কিছু এখানে বিষয় নাই, অন্য কোনো না কিছু আছে তো, বিষয় তিনি নাই। আসেন না দেশে, এটা তো না বিষয় না, আছে। দেশে আসেন না সেটা তো তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং সেটা আমরাও জানি যে কি তার জানি, আমরা জানি না তো আসলে কেন আসেন না, জানি না তো। তার তার ব্যাখ্যা, তার স্ট্যাটাসটা পড়েন নাই আপনি? পড়েছি বলেই তো আরো সন্দেহ হলো, হ্যাঁ, মানে তো আরো রহস্য পড়েছেন বাড়লো। বলে ওই ওই স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই। ওই আ- স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই, ওটা পরিষ্কার ব্যাখ্যা দেয়া আছে। একটা কথা হলো যে, তবে যেটা কথা হলো যে তিনি আসবেন হুম এবং এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে তিনি মানে দলের নেতা হবেন, দলের নেতা হয়ে সরকারের নেতা হবেন। তো কাজে এই ব্যাপারে আর সন্দেহ থাকার কোনো কারণ না, নেই, আমি তো আপনি বলছেন বললামই। পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু সেই স্ট্যাটাসেই লেখা আছে যে কেন বলতে পারছেন না, মানে কেন আসতে পারছেন না সেটাও তিনি বলতে হ্যাঁ, তো পারছেন না, এটা বিষয়টা এটা তো স্পর্শকাতর। বাস্তব। এটা এটা তো পরিষ্কার। বাস্তব যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল? আজকে তারেক রহমানকে সেই সময় 111-এর পরে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? বেগম খালেদা জিয়া এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। এগুলো তো, এই হুম কথাগুলো তো বানানো না, নিশ্চয়ই। বানোয়াট না, এই কথাগুলো তো বাস্তব। কাজে তাদের জীবনের উপর রিস্ক আছে, এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। তো কাজে এই এই কথাটাই। বাস্তবতাটা কি আসলে আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের সবার জন্যই না? একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাস্তবতা আমরা জানি, নিহত হয়েছেন, অ্যাসাসিনেশন। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও জেলখানা থেকে নির্যাতিত হয়েছেন, বহু নির্যাতনের শিকার হয়েছেন, সেই কথাগুলো আমরা জানি। বেগম খালেদা জিয়া, তিনি কতটা নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি। শেখ হাসিনার উপর সম্ভবত 17 বার বা 19 বার হত্যা চেষ্টা হয়েছে, সেটাও আমরা জানি। মানে এরপর তারেক রহমান, মানে এটা তো মানে রাজনৈতিক একটা লিগেসি না বলে না, কথা। সবার সবার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে মিলালে হবে না। ইটস ডিফারেন্ট।
কথাটা হলো যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যেভাবে জিয়াউর রহমান চেষ্টা করেছেন এবং সেটার জন্য তিনি বিএনপির জন্ম দিয়েছেন। এবং এবং বাংলাদেশে পরিষ্কার মনে থাকার কথা যে বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫-এর ৭ই নভেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল, ৭৫-এর ৭ই নভেম্বরটা কেন ঘটেছে সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে রাজনীতির জন্মটা এই দেশে দিয়ে জাতীয় একটা ঐক্য তিনি সৃষ্টি করেছেন। এবং সেই কারণেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে, সেটাকে অস্বীকার করা যাবে না। গত ১৭ বছরে বাংলাদেশ এগোয় নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩ থেকে ৩.৫ বছরের মাথায় যতটুকু এগিয়েছিল তা অনেক। মানুষের জীবন মান সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতি সহ সবকিছুই, তো কাজে আপনি সবটার সাথে সবটা মিলাইলে চলবে না। এটা স্বাভাবিকভাবেই আজকে আমরা জানি যে আধিপত্যবাদী শক্তি বলি, আজকে তারা স্বাভাবিকভাবে একটা জাতীয়তাবাদী নেতার উপর যে আক্রমণ, যেরকম আঘাত আসতে পারে, এবং তাদের এই কারণেই যে একটা হোমিজিক্যালি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েই তাদেরকে এগোতে হবে, এটাই বাস্তব। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম। জনাব মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি সবসময় বলেন যে আধিপত্যবাদী শক্তি যে পরেও আসলে নিয়ন্ত্রণটা করে রাখবে না, মানে এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ নাই, পরেও যে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি এর পরে আর কি জনাব আব্দুল সালামের বক্তব্য শোনার পরে আপনি আপনার মন্তব্য কি? না, আমার মন্তব্য তেমন কিছু না। আমি খালি মানে মানে কি বলবো, আর সালাম ভাই আমার খুব পছন্দের মানুষ। তো সমস্যাটা কি জানেন, তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলাই দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে বলেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তো স্ট্রেট, যে কারণটা কি? তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের যিনি, আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারো সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন, তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা, যার কথা উনি বলতে পারবেন না। এটা তো আমি ভাবতে পারি না। এবং বেসিক্যালি উনি কিন্তু মানে এখন কি হচ্ছে, যতই দিন যাবে ততই কিন্তু এই প্রশ্নটা উঠবে। এখন আপনি প্রশ্ন করতেছেন একটা অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে, আমি প্রশ্ন করতেছি ওনার একজন সহ আলোচক হিসাবে। 2 দিন পরে সালাম ভাই যখন রাস্তায় যাবে, মানুষ তাকে প্রশ্ন করবে, এবং অলরেডি করতেছে আমি জানি। কোনো জবাব নেই ওনাদের কাছে, ওনারা তো জানেন না তো। এখন সালাম ভাই কি করতেছেন? সালাম ভাই ওনার নিজস্ব যুক্তি দিয়া, নিজস্ব আবেগ দিয়া, নিজস্ব ভালোবাসা দিয়া দলকে, দলের নেতাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। কিন্তু এই প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করেন। জি, এটা যত আলোচনা করবেন উনি তত বিব্রত জি। হবেন, এই আমারও প্রসঙ্গের খারাপ আলোচনা লাগবে। নিশ্চয়ই তখন একদম তারেক রহমান যখন বলবেন তখনই হয়তো এই প্রসঙ্গ সম্পর্কে আমরা তখন নিশ্চয়ই আমরা বলতে পারবো। শুনবো। হ্যাঁ, জনাব অন্য মাসুদ আলোচনা কামাল, করেন। এইটা একটু শুনি যে ওই যে উপদেষ্টারা যে পদত্যাগ করলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন তার সাথে দুর্নীতির কোনো সম্পৃক্ততা নাই এই বিষয়তে নিয়ে, এবং তিনি সম্পদের বিবরণও দিয়েছেন। এই সম্পদের বিবরণকে আমরা দেখতে পাবো এক, এবং আম, তার তিনি যে আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই তাকে নিয়ে অনেক আলোচনা আপনি বিভিন্ন সময় করেছেন। তার এই কনক্লুশন থেকে আপনি কি বলবেন? আর একটা প্রশ্ন সাথে আমার খুব করতে ইচ্ছা করে যে উপদেষ্টা বা মন্ত্রিত্ব কাজটাকে খুব সহজ, মানে যাকে দেয়া হয় তিনিই করতে পারেন, এখন ইন্টারনাল কাউকে আবার দেয়া হবে বলে শোনা যাচ্ছে, মানে যে কেউ একজন বসলেই করে ফেলতে পারেন, এমন কি জনাব মাসুদ কামাল? জবাবদিহিতা যখন না থাকবে তখন সব কাজ সহজ। আমাকে একটা কাজ করতে দিলেন, আমি জানি এই কাজে কোনো জবাবদিহিতা নাই, তাহলে এই কাজটা হচ্ছে সহজ কাজ, আর কিছু নাই। আমি সব আওলা ঝাউলা করে ভাঙচুর করে যেটা পছন্দ করি যে পকেটে ঢুকাইয়া আমি কাজ করে ফাইলাম, খুব সহজ কাজ। কিন্তু যখন আমি জানবো এর একটা জবাবদিহিতা আছে, কাজটা আমি পারলাম কি পারলাম না সেটা আমাকে জবাব দিতে হবে, তখন ওই কাজটা কঠিন। এখন ওনাদের তো কোনো জবাবদিহিতা নাই। ওনারা একটা হিসাব দিয়েছেন, হিসাব কার কাছে দিয়েছেন? হিসাবটা দিতে হয় কেন? আপনি আমাকে সহজ কথা বলেন। হিসাবটা আমরা চেয়েছি কেন? হিসাবটা ওনারা দিতে চেয়েছিলেন কেন? প্রথমত জনগণ চেয়েছিল, জনগণ সবসময় চায় যে আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর আপনি যে আলাদিনের জাদুর চেরাগটা পেলেন, সেই চেরাগের মধ্যে আপনি কতবার ঘষা মারছেন, কতবার ঘষা কি পরিমাণ অর্জন করছেন, এটা মানুষ জানতে চায়। এখন জানতে চায় আমি বুঝবো কেমন কিনা। এই জন্য মানুষ বলতে চায় যে আপনি প্রথমে যেই বলেন আমার কি কি সম্পদ আছে, তারপরে যখন আপনি বিদায় নিবেন
তখন আমি আরেকবার জানবো যে আপনি কি কি সম্পদ আছে, দুইটা আমি মিলিয়ে দেখবো যে এই সময়ে আপনার পক্ষে বৈধভাবে কি পরিমাণ উপার্জন করা সম্ভব, যার দ্বারা এই সম্পদ হওয়া সম্ভব। আমি এটাকে মানে একটা হিসাবে মিলাতে চাই। সিম্পল কথা কিন্তু বেশি না। ওনারা কেউ সম্পদের হিসাব যাওয়ার পরে দেন নাই, দায়িত্ব নেওয়ার পরে কেউই সম্পদের হিসাব দেন নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ইউনূসও মনে করলো সম্পদের হিসাব দেন নাই। এবং বিদায়ের সময় কেউ কেউ দিচ্ছেন বলে শুনি, কেউ দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পাবলিক করতে হবে। সম্পদের হিসাব দিয়ে ইউনূস সাহেব চাই না, আমি চাই, আমি পাবলিকলি চাই। এমনকি আমি বলি, ওই যে তার দুটা পিস্তল ছিল না, যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এয়ারপোর্টে ধরা পড়ছিল, ওইটাও কিন্তু তার সম্পদ। আমার জানতে হবে ওই সম্পদের ভবিষ্যৎ কি, ওই সম্পদ এখন উনি কিভাবে ধারণ করবেন। কারণ 30 বছরের কম হলে, 30 থেকে 35 বছরের কম হলে পরে সে অস্ত্র কিনতেই পারে না। সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করা যায় যখন সে মন্ত্রীর সমাপর্যায়ে থাকে। সে তো মন্ত্রীর সমাপর্যায়ে ছিল, তো সম্পত্তিটা সংগ্রহ করছিলেন। এখন তো ওনার মন্ত্রিত্ব নাই। পিস্তল দুটার কি হলো রে ভাই, আমি খুব জানতে চাই। ওই আগ্নেয়াস্ত্র দুটার কি হলো, আমার জানার খুব ইচ্ছা। তো ওইগুলি উনি কি করবেন এখন? প্রতিদিন কাউকে দিতেও পারবেন না। তাহলে গভর্নমেন্টকে জমা দিচ্ছেন, জমা যদি দেন তারপরেও কষ্ট থাকবে। ওই পিস্তল দুটা উনি কিনছিলেন কোন টাকা দিয়া? ওনার পার্সোনাল টাকা দিয়া নাকি গভর্নমেন্ট টাকা দিয়া? গভর্নমেন্ট টাকা যদি কিনতে পারেন না, ওনার পার্সোনাল টাকা দিয়ে কিনা থাকলে ওনার কিভাবে টাকাটা পাইলেন? বলবেন দাম তো বেশি, 5 লাখ টাকা হবে। ওনার 5 লাখ টাকা কেমন করে জমলো? ওনার ইনকাম কত? একটা উপদেষ্টার বেতন কত? বেতন ভাতা মিলে কত পায়? 2 লাখ টাকাও পায় না। তাহলে ওনার এই ঠাট বাট নীলা মার্কেটে হাঁস খাওয়া, ওয়েস্ট ইন্ডিজে খাওয়া দাওয়া, এইগুলি করতে গেলে 2 লাখ টাকা করে টাকা নাকি রে ভাই? কই গেল ওগুলি? বুঝান, আমার হিসাব দেন। তো কিন্তু ওই ওই যে প্রশ্নগুলি নীলা আমি মার্কেট জানতে আর চাই। হাঁসের মধ্য দিয়ে জনাব মাসুদ কামাল যেটি চলে গেল, চাঁদাবাজির সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল সেটির তো কোনো কিছু হলো না। নীলা মার্কেট শুনেন, আর হাঁস আর ওয়েস্টের নিয়ে কথা আমি বললাম আপনাকে আমরা। একটা কথা বলি। ডক্টর ইউনূস সরকারের নানা রকম আইকন আছে ওনার। কেউ হলো উন্নয়নের আইকন, কেউ হলো সাফল্যের আইকন, কেউ হলো আপনার আধুনিকতার আইকন আছে, একজন আছে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার আইকন আছে, কোনো সমস্যা নাই। আর উনি হচ্ছেন গিয়া দুর্নীতির আইকন। এই ইউনূস সরকারের উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে। এখন উনি কিভাবে এটা দিবেন হিসাবটা, ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি, যদি উনি এই দেশে থাকতে চান, এই হিসাব টুডে টুমোরো দিতে হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সালাম ভাইরাই বলবে তখন। আমি কিছু বলতে চুপচাপ আছে। সালাম বিএনপি সমস্যা, বিএনপি চান কি? বিএনপি হিসাবটা হলো গিয়া, ভাই আমি এখন কিছু কমবো না, চল ইলেকশনটা হোক, তারপরে কার কি বলতে হবে বলবো। এখন কিচ্ছু করবো না, আমি চুপচাপ বসে আছি। তো এখন যখন তাই ক্ষমতায় আসবে, কড়াই গন্ডায় হিসাব দিবে, বললাম তো, কড়াই জি, গন্ডায় হিসাব দিবে। তাই কি জনাব আব্দুল সালাম? মানে এখন আসলে আসলেই অনেক কিছুতে আপনারা চুপচাপ। আপনারা পদত্যাগের দাবি অনেক আগে করেছিলেন এই উপদেষ্টাদের, উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা হয়েছে যিনি খলিলুর রহমান, হ্যাঁ, তাদের বিষয়। কিন্তু আপনারা চুপচাপ হয়ে গেলেন একদম। এটাই কি আপনাদের আসলে যে না নির্বাচনটা না, হোক তারপর চুপচাপের আপনারা? কিছু না আসলে। এটা তো স্বাভাবিক, কোনো কিছু জবাব দিতে আর ঊর্ধ্বে না, তাই না? কেউ যদি অতিরিক্ত কিছু করে থাকেন, তারপর দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেগুলো উদ্ঘাটন হবে এবং সেগুলো আসবেই। কারণ এগুলো এত সহজ না, তো বুঝলেন না? যে আপনি চেয়ারে বসাটা সহজ, কিন্তু চেয়ারের থেকে নামা এবং পরবর্তী এটা খুব কষ্টের কাজে। সেটা আপনি বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি না করেও তাকে কিভাবে মানে করা হয়েছে। আর আমরা তো চাই তারাও তো দুর্নীতি মুক্ত সমাজ চায়, তাই না? শোষণ মুক্ত সমাজ চায়। সেটা দুর্নীতির সাথে, শোষণ শাসনের অপশাসনের সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে সেটা জবাবদিহি আসবে না কেন? অবশ্যই সেটা জবাবদিহির আওতায় তাদেরকে আসতে হবে। এই ব্যাপারে তো কোনোই না, এটা তো টুডে আর টুমরো, এক সময় না তো অবশ্যই আসতে হবে। জি, তার মানে এই হিসাবটা হবে। আর কিন্তু ওই যে চুক্তিগুলোর কথা যেটি জনাব মাসুদ কামাল শুরুতেই বলছিলেন, এই সেটির চুক্তিগুলো বিষয়ে আপনারা দেখেন, আর কি আমরা করবেন? এই 32 বছর, চুক্তিগুলোর 22 বছর। এই চুক্তিগুলোর ব্যাপারে কিন্তু আমরা বারবার বলছি যে এইটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। হুম, অ্যাকচুয়ালি এই সরকারটার মূল কাজটাই ছিল একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করা, এবং ইন দ্য মিন টাইম যেটুকু মিনিমাম সংস্কার করা দরকার সেই সংস্কারটা করা, আর এটা হলো ডে টু ডে ওয়ার্ক করা। তাদের তো এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া উচিতই হয় নাই, এবং যেটা আমরা এর আগে বহুবার বলছি যে এই সমস্ত সিদ্ধান্তে তো তাদের এগুলোতে তাদের জড়িত হওয়াই ঠিক হয় নাই। এগুলো জড়িত জড়িত হওয়া মানেই
এগুলো, কারণ আপনি এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, একটা ইলেক্টেড পার্লামেন্ট আসবে, তখন তো এগুলোকে আবার চুলচেরা বিশ্লেষণ হবে। এগুলোর সাথে যারাই সম্পৃক্ত হবে, এগুলোর ফিউচার একমাত্র আগামী পার্লামেন্ট বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আগামী পার্লামেন্ট উইল ডিসাইড যে এগুলো কন্টিনিউ করবে কি করবে না। এটা তো পরিষ্কার। এই জন্য তো আমরা যারা আজকে যে দাতা দেশগুলো বলি বা কন্টিনিউ না করার কি কোনো উপায় আছে? কন্টিনিউ না করার, কারণ এটা তো অন্য দেশের সাথে, তারা তো না আস্থা না, রেখে দেশের চুক্তি সাথে করে যে দেশ, ফেলেছে। সেই দেশই বা করলো কেন? কথাটা তাকেও তো বুঝতে হবে যে এই সরকারটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো একটা রেগুলার কোনো গভর্নমেন্ট না। তাই না, যে আপনি আমাকে প্যাচের মধ্যে ফেলাই দিয়ে আপনি আমাকে করে নিলেন, তারপরে সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটাই মনে করে। কিন্তু মনে করলে এখানে এটা মনে করলে আমরা কতটুকু মনে করতেছি সেটাও তো আমার কাছে ভায়াবল হইতে হবে। এই চুক্তিটা আপনি করলেন, এটা দেশের জন্য ভায়াবল কিনা, এটা দেশের জন্য মঙ্গলজনক কিনা, দেশের জন্য ক্ষতিকারক কিনা। যখন একটা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের তো এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। দেখার পরে যদি মনে হয় যে এটা দেশের জন্য ভায়াবল, তখনই সেটাকে আমরা এফেক্টিভ হিসেবে ধরবো। আর নাহলে তো তখন সেটা নিয়ে প্রশ্ন আসবেই। যাদের সাথে হয়েছে তাদেরকে তো এই প্রশ্নটা করাই যাবে। জি, প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন করে আপনারা চুক্তিটা বাতিল করতে পারবেন কিনা সেটাই একটা প্রশ্ন। আর সেটা আপনি সেটা বলছিলেন যে হয়তো আপনারা লেন্দি প্রশ্ন, আপনারা সেটা অনেকবার বলেছেন। সেটা আব্দুল দেশের সালাম, ক্ষতি। আপনি বলছিলেন না যে আপনারা আসলেই বলেছেন, আমরা শুনেছি তারেক রহমান বলেছেন বা বিএনপি হ্যাঁ। নেতারাও বলেছেন, কিন্তু এমন ভাবে তো বলেন নাই যাতে কার্যকর হয়, মানে না না, প্রতিবাদ শোনেন বা এখন, এখন এমন, যখন আপনি সরকারে থাকেন, ধর সরকারে মানেই তো একটা ক্ষমতা, যেটা আমরা দেখেন শেখ হাসিনারে বহুবার বলছি যে আপনি এই পথে হাইটেন না, আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখেন। তিনি তো শুনেন নাই। তিনি যদি শুনতেন তাহলে তো আজকে তার এই পরিণত হতো না। আমরা তো এই সরকারকেও বলছি যে এটা আপনার এখতিয়ার না, আপনি এটা করেন না, আপনার এখতিয়ার বহির্ভূত এটা। কিন্তু তারপরেও তিনি যেহেতু ক্ষমতায় আছেন, তিনি তো করতেই পারেন, তাই না? এখন আপনার হাতে ক্ষমতা আছে, এখন আপনি বঙ্গভবনে ঘুমাবেন না গণভবনে ঘুমাবেন, আপনি তো ঠিকই করতে পারেন, তাই না? আপনি দিনের বেলা চিকেন খাবেন না রাত্রে মটন খাবেন, আপনি ঠিক করতে পারেন। কিন্তু আমরা তো বলতেছি যে আপনি এই মুহূর্তে এটা খায়েন না, এটা খাওয়াটা আপনার জন্য বদহজম হবে পরে। আমরা সেই কথাটা বলছি, এখন উনি সেটা শুনেন নাই। আর না শুনলে তো যেটা পরিণতি যা হওয়ার তাই হয়, তাই হবে। হুম, জি, শেখ হাসিনার সাথে তুলনা করছিলেন, মানে এই কাজটা তাহলে শেখ হাসিনার কাজের সাথে তুলনীয়। তুলনার তো অবশ্যই তুলনা আছে না, যে উনিও শুনেন নাই। উনি যদি শুনতেন তাহলে তো আজকের এই দেশের, উনি তো নিজের ক্ষতি করেন নাই শুধু, উনি তো তোরা দেশের ক্ষতি করে গেছে, জি, আমার গণতান্ত্রিক প্রসেসের ক্ষতি করে গেছে, তাই না? আজকে এমন একটা অবস্থায় দেশটাকে তিনি ফেলে গেছেন যেটা আসলে কোনো মানে জবাব দেওয়ার কোনো স্কোপ নাই। কাজে এটা তো তার একটা ক্ষতি হইতো, একক ক্ষতি, সেটা প্রশ্ন ছিল না। শুধু আওয়ামী লীগেরও ক্ষতি না, টোটাল দেশের তিনি ক্ষতি করে গেছে। জি, জনাব আব্দুল সালাম, অনেক ধন্যবাদ। একটু আসি জোট প্রসঙ্গে। অনেকগুলো জোট, মানে কয়েকটা জোটের খবর শোনা যাচ্ছে। একটা হচ্ছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটা নতুন রাজনৈতিক জোট করছে। ওদিকে আবার জাতীয় পার্টি, জেপি সহ 18টি দল মিলে আর একটি জোট করছে। আপনি মাসুদ কামাল, এই মানে এই সমীকরণটা কেমন মনে হয় ভোটের আগে জোটের যে সমীকরণ? শুনেন, জোট তো হবেই, জোট হতে দেন। জোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, মুখটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জোটের মুখটা ইম্পর্টেন্ট। বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে, 10টা 12 দল আছে, মুখটা কে? মুখ হলো বিএনপি, বাকিরা ইম্পর্টেন্ট না। বাকিরা আসলে ওনারা আছে আছে একসঙ্গে হয়তো পরামর্শ টরামর্শ করে, হয়তো পরামর্শ নেয়। ছোট দলের বড় নেতা একটা শব্দ কিন্তু আছে আমাদের এখানে, ছোট দলের বড় নেতা। এই বড় নেতাদের অনেক জ্ঞান, কিন্তু এত জ্ঞান যে দলটাকে বড় করতে পারে না। অনেক দল আছে দেখবেন আপনার 15 বছর 20 বছর হয়ে গেছে তাদের বয়স, কিন্তু তারা দলটাকে বড় করতে পারে নাই। তো ওটা তো আসলে ওই নেতাদের কি করবো, কিন্তু তারা জ্ঞান বুদ্ধি দেয়। ওই জ্ঞান বুদ্ধি যদি বিএনপি নেয় অথবা অন্যরা নেয় তো ভালো, অসুবিধা নাই কোনো আমার। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই জোটের এবার 12টা বাজাই দিছিল ইলেকশন কমিশন। সেটা হলো যে আপনি যে জোটই করেন না কেন, আপনাকে নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। এই নিয়মটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে এই কারণে যে আপনি একটা ছোট দল, বড় দলের সঙ্গে খাতির টাতির করে তার সঙ্গে আসেন, তারাও চক্ষু লজ্জার খাতিরে আপনার একটা আসন ছেড়ে দেয়। দেওয়ার পর এখন আপনি যদি নিজের মার্কা নিয়ে এখানে ইলেকশন করার সাহস না পান, তাহলে আপনি একটা মার্কা নিছেন কেন ভাই? এই নিয়মটা করতে পারতো। যদি কেউ নিজের মার্কা বাদ দেয়া অন্য দলের মার্কা নিতে চায়, তাহলে তার মার্কাটা বাতিল হয়ে যাবে, হুম, তাইলে বুঝতাম। সবচেয়ে ভালো হলো সেলিম ভাই, সেলিম ভাই শাহাদত হোসেন সেলিম। সে কি করছে,
দলবল নিয়ে বিএনপিতে জয়েন করছে। ওনার তো মার্কাটা দরকার, ওনার তো আর কিছু দরকার নাই, ওনার দরকার মার্কা। মার্কা পাওয়ার জন্য উনি বিএনপিতে জয়েন করছে। ভালো। আর যদি বাকিরা এরকম ভাবে বিএনপিতে জয়েন করে, তাহলে হয়তো মার্কা দিয়ে তারা ইলেকশন করলো, অসুবিধা নাই। তাহলে কি তার কিন্তু দলটা এখন তাহলে তো মানে জনাব সেলিম সাহেবের দলটা এখন আর নাই, এক্সিস্ট করে না, নাই তো, যেহেতু সবাই আচ্ছা উনি তো দলবল নিয়ে সবাইকে নিয়ে আসে এই দলে জয়েন করছে। তো এটা খারাপ না, এটা এটা হলো কি আপনার বড় দলের জন্য সুবিধা, যে ঠিক আছে আপনি এলাম। কিন্তু এতে আবার বড় দলের একটা অসুবিধা আছে। অসুবিধা হলো ওই এলাকায় তার দলের যে মনে করেন আপনার যে যারা নিবেদিত প্রাণ কর্মী, তাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হয়। তারা কিন্তু বলে যে ভাই, এতদিন ধরে রাজনীতি করলাম, তো না কিছু, আরেকজনকে ঢুকাই দিলেন, এইগুলো হয়। কিন্তু তারপরেও জোট ভালো, জোট ভালো মানে কি, মনে করেন আপনারা সবাই মিলে একসঙ্গে থাকলো, তাহলে ভোটের ভোটগুলি ভাগ ভাগ হলো না, একটা বাক্সে পড়লো, এরকম হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সমস্যাটা কি জানেন? ধরেন মনে 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 আমি বিএনপিকে সমর্থন, ধরা যাক কথার কথা, তো আমার এখানে বিএনপি কোনো ক্যান্ডিডেট বিএনপি জোটের একজনকে দিল। এখন ওই ভদ্রলোককে তো আমি পছন্দ করি না, আমি তো এই ভদ্রলোককে বিএনপি মনে করবো না, আমি তো তাকে ভোট দিতে নাও পারি। আবার প্রতীকও নাই তার। হ্যাঁ, আর আমি যাকে দিয়ে যাই তার প্রতি তো নাই। কাজে এই সময় কি হবে, হয়তো আমি ভোট থেকে বিরত থাকবো, আমি দিবই না, দূর দেবো না। মানুষের কিন্তু অনেক রকম ভাই, ভোটটা তো আমার অধিকার না, আপনি আমাকে জোর করতে পারবেন না। সালাম ভাই আমাকে বলতে পারবো না, না আপনি ভোট দিয়ে আসেন যান আমার ইয়েকে, জোটের সঙ্গীকে, আমাদের জোর করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে এটা একটু নেগেটিভ দিকে আসে, ভোটের মধ্যে মানুষের একটা অনীহা তৈরি হয়, যে আমি ভোটার, আমার অধিকার নিয়ে দলগুলি খেলতেছে। আমি তো ভোটার ভাই, অধিকারটা তো আমার, আমার অধিকার নিয়ে দলগুলি নিজেদের স্বার্থে খেলতেছে। তো তাদের সেই খেলাধুলায় আমি কোথায়? আমি তো কোথাও নাই। তো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের জোটের, যেমন আপনার জাতীয় পার্টিতে জোট করছে, এখানে জাতীয় পার্টি ছাড়া কারে আপনি চিনেন বলেন? কাউরে চিনবেন না, চিনেন না তো। আরেকটা আবার আছে, আরেকটা জাতীয় পার্টি আছে কিন্তু, ওটার আমি জেপি, নাম হ্যাঁ। দিয়েছি সরকারি জাতীয় পার্টি। হুম হ্যাঁ, হুম ওটা সবসময় ওই পার্টিটা আপনার যে আনিস ইসলাম মাহমুদ, আনিস ইসলাম মাহমুদের একটা ক্যারেক্টার, উনি সবসময় যারা সরকার থাকে তাদের সঙ্গে কেমন কেমন জানি মিশা যায়, মিশা যায়, সে একটা পার্টি করে, সে একটা মানে অবস্থান নেয় আর কি। তো ওনার যেটা হুম পার্টি, ওখানেও আবার আছে, উনি আবার জেপি আছে, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছে, উনি তো এক পার্টি, এক দল, এক নেতা, এক আসন, উনি ওই লাইনের লোক আর কি। উনি অবশ্য গতবার খুব ধরা খাইছে, মানে উনারই নিজের এপিএস এর কাছে গোহারা আসছে। যাই হোক, এইবার এবার তো এপিএস নাই, এবার উনি কি করে কে জানে। তো আমি এই আচ্ছা। জোটের কোনো ভবিষ্যৎ দেখি না। জি, মানে তারেক রহমান আপনি বলছিলেন যে প্রতীকের বিষয় যেটি, যে তারেক রহমান তো বলেছেন যে প্রার্থী নয় প্রতীক দেখেই ভোট দিতে। তাহলে আবার জোটের মানে যারা আসলে তার অন্য খান থেকে এসে মানে অন্য দলের নির্বাচন করছে বিএনপির প্রার্থী হয়ে, তারা তো আসলে সেই প্রতীকটাও পাচ্ছে না। তাহলে প্রতীক দেখে ভোট দেওয়া তাদের পক্ষে তো ভোটও চাইলেন না তারেক রহমান। আমি একটু এটা নিয়ে যেন আব্দুল সালাম আপনার কাছ থেকেই জানতে চাই, এটা সম্পর্কে একটু, প্রার্থিতা সম্পর্কে এখানে বলবেন, একটু এটাও জানবো যে আপনারা কি প্রার্থিতা নিয়ে একরকম বিপাকেই আছেন কিনা, কারণ নিজেদের মধ্যে তো একটা দ্বন্দ্ব দেখাই গেল, রাস্তাও তার প্রকাশ স্বাভাবিকভাবে, এটা খুব স্বাভাবিকভাবেই দেখা গেছে। আবার যারা এতদিন ধরে আপনাদের সাথে যুগপৎ আন্দোলন বা জোটের মধ্যে থাকলেন, তারাও এখন বলছেন, যেমন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলছেন যে 20 বছর একসাথে চলেছি, 20 দিনও না। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে কোনো আলোচনা না করে এই প্রার্থিতা, এটা বিএনপি ভুল করেছেন। নুরুল হক নূর বলছেন 2-4টা সিটের জন্য মানে সমঝোতা হবে না। এরকম এই যে একটা বক্তব্য, আপনারা কি একরকম একটু বিপাকে আছেন প্রার্থিতা নিয়ে? না, বড় দলের সুবিধা আছে, আবার কিছুটা তো এই সমস্যা থাকে, কারণ সবাইকে অ্যাকোমোডেট করা এখানে একটা ব্যাপার থাকে। নিজের দলকে অ্যাকোমোডেট করা মুশকিল হয়, সে জায়গায় তো আবার যেহেতু জোটের জোটের প্রার্থী থাকে, তাদেরকে অ্যাকোমোডেট করা কিছুটা তো সমস্যা থাকেই। তো সেগুলো সমস্যা ম্যাক্সিমামই তো বিএনপি অ্যাকোমোডেট করেছে এবং ম্যাক্সিমামই হয়ে গেছে। এখন তো 2-4টা জায়গায়, কিছু কিছু জায়গায় তো এগুলো হইতেই পারে, কারণ বিএনপি একটা বিশাল দল। একটা আমার দলের মধ্যেই তো এক একটা জায়গায় প্রার্থী বেশ কয়েকজন আছে যারা ক্যাপাবল প্রার্থী, তাই না? সে জায়গায় আবার তাকে বাদ দিয়ে যদি আবার দলের ওই জোটের কাউকে দিতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে তো কিছুটা অ্যাডজাস্টমেন্টের তো সমস্যা হয়। তবে একটা কথা দেখেন, যেটা যেটা আপনি যে কথাটা বললেন, যে এখানে প্রতীকের কথা কিন্তু যেভাবে বলছে সেভাবে কিন্তু আবার তিনি প্রার্থীর কথাও তারেক রহমান বলেছেন। আপনার মনে থাকার কথা যে 5ই আগস্টের পর থেকে তিনি কিন্তু বারবার বলে আসছেন যে এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা অত সহজ নির্বাচন না। এবং আমাদের দলের লোকজনদের, দলের নেতা কর্মীদেরকেও তিনি অ্যাড্রেস করে সবসময় বলেছেন যে আপনারা
জনগণের মন জয় করেই আপনাকে নির্বাচিত হতে হবে। কোনোভাবে আগের আগের সিস্টেমে তো এখানে নির্বাচিত হওয়ার ওই ফ্যাসিবাদ যেভাবে দিনের ভোট রাত্রে করে ফেলছে, যেভাবে আমি আর দামি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন হওয়ার কোনো এখানে সুযোগ নাই। কাজে এখানে প্রার্থীও একটা ব্যাপার, কারণ জনগণ তো ভোট দিবে। কাজে জনগণ তো স্বাভাবিক একটা প্রতীক যেমনি দেখবে, প্রতীকের পাশাপাশি আবার প্রার্থীটাও দেখবে, ব্যক্তিটাও দেখবে। এটা তো না দেখার কোনো কারণ নাই। আমি চাইলেই দেখবে আর না চাইলে দেখবে না, এটা তো কোনো কারণ নাই। কারণ একটা এলাকা, যে কারণে আমরা যখন বলছি যে দেখেন তারা ওই যে পিআর এর ভোটের সিস্টেমের কথা যখন বলছিল, তখন কিন্তু আমরা বলছি যে কোনোভাবে এটা হইতে পারে না। কারণ এটা হইতে পারে না যে জনগণ ঠিক করবে কাকে ভোট দিল। আমার ওইখানে মনে করেন এখন পিআর সিস্টেমে যদি হয়, 150 জনের মধ্যে যদি আমার নাম না থাকে, তাহলে তো আমি 151তে নির্বাচিত হলেও আমি থাকতে পারবো না। তো সেই জায়গায় আমার এলাকার লোকজন যদি আমাকে চুজ করে, আর আপনি ওই পিআর সিস্টেমে যে আমাকে বাদ দিয়ে দিলেন, সেটা তো হইতে পারে না। তো এই কারণে বললাম যে এবার প্রার্থীটাও মুখ্য বিষয়, প্রার্থীটাকেও লোকজন দেখবে, আর যে ব্যক্তিটাও দেখবে। যেরকম প্রতীকটা দেখবে, প্রতীক তো দেখবেই। প্রতীকটা তো স্বাভাবিকভাবে একটা প্রতীক, জনপ্রিয় প্রতীক। এইখানে এখানে বেগম খালেদা জিয়া, এখানে তারেক রহমান, এখানে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমস্ত স্মৃতি সহ সবকিছুর নেতৃত্ব, সবকিছু জড়িত এখানে আছে, আদর্শের বিষয়টা জড়িত আছে। কাজেই প্রতীকটা তো আছেই, কিন্তু প্রতীকের পাশাপাশি ব্যক্তিটাও কিন্তু এখানে বিবেচনার বিষয়। হুম, জি, জি, নিশ্চয়ই। একটু শেষের পথে একদমই একটা প্রসঙ্গ একটু আনতে চাই। জনাব আব্দুল সালাম, আপনার কাছেই প্রথমে একটু শুনি যে বিজয়ের মাস, এই সময় আসলে এই মাসেও নানান রকম আলোচনা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস নয়, এই আলোচনা আছে। 16ই ডিসেম্বরকে কালো দিবস বলা হচ্ছে, আবার অনেক অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে। দিবস মানে কিছু অশ্লীল দিবস হিসেবে বলা হচ্ছে। আমাদের বীরাঙ্গনাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা কি আসলে মানে সেখানেও তাদেরকে নিয়েও অশ্লীল শব্দ বলা হচ্ছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, মানে এই সময় আমরা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটাও শুনছি বিজয়ের মাসে এসে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে এটা কি মনে করেন যে আসলে এই ন্যারেটিভটাই কি থাকা উচিত নাকি না? আপনার মন্তব্যই জানি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিজয়ের মাসে। না জনাব না, আব্দুল তা সালাম। তো অবশ্যই। শোনেন, এই দেশটা আমরা স্বাধীন করছি, আর মুক্তিযুদ্ধ একাত্তরের সাথে আপনার জুলাই বা আগস্টের মিলতে পারে না। একাত্তর একাত্তরই, সেটা আমাদের একটা মুক্তিযুদ্ধের একটা মানে সশস্ত্র যুদ্ধ ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল। এইখানে মনে করেন আমরা আমরা যে দেশটা স্বাধীন করছি, পাকিস্তান ভারতের মতো আপোষের মধ্যে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আমরা একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন করেছি। কাজেই এগুলো আমাদের মনে ব্যথা দেয়, পীড়া দেয়। এটা বলতে বলতে দুঃখ নেই, পীড়া দেয় যারা যখন এই সমস্ত স্লোগানের কথা বলে। বা হুম, অনেকে এমনও এমনও কথা দেখছি যে যারা জাতীয় পতাকার পরিবর্তনের কথা বলেছে, হুম, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে, এই সমস্ত কথা যখন যারা বলে অবিবেচক, বা তাদের হয়তো চিন্তা চেতনার মধ্যে একাত্তর নাই, তারা হয়তো সেটার বিরুদ্ধে অবস্থান হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় ছিল, সেটারই হয়তো বহিঃপ্রকাশ ঘটে তাদের এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে। কাজে এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে না এবং গ্রহণ করে না, এই কথাটা মনে রাখা দরকার। কারণ মুক্তিযুদ্ধ আরেকটা যে অনেকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করে, মুক্তিযুদ্ধ একটাই, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। তাই কাজেই এখানে যা যে মুক্তিযুদ্ধ আমরা করেছি, এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই দেশটা আমরা অর্জন করেছি, কারো দয়ায় আমরা পাই নাই। তবে একটা কথা, সেটা হলো যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়তো রাজনৈতিক বিভিন্ন ভ্রান্তির কারণে, রাজনৈতিক লিডারশিপের বিভিন্ন ভুলের কারণে, এবং পাশাপাশি যেটা বলবো যে অবশ্যই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় ভারতের যে অবদান আমি স্বীকার করি, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরও যে ভূমিকা ছিল, যে শুধুমাত্র একটা দল বা একটা নেতার পিছনেই তাদের ভূমিকাটা রাখা, কিন্তু বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা, এই কারণেও কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি যে ভারতও সেই বিষয়টা বুঝতে পারবে যে তাদের সম্পর্কটা দরকার বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, কোনো একটা বিশেষ দল হুম, বা বিশেষ কোনো ব্যক্তির সাথে না। কাজে একটা দেশ, এটা আমরা তো, আমি তার প্রতিবেশী, সেও আমার প্রতিবেশী। আমি তাকে পাল্টাতে পারবো না, সেও আমাকে পাল্টাতে পারবে না। আমরা তো চাবো যে অবশ্যই দুই প্রতিবেশীর মধ্যে একটা অবস্থান ভালো মতো থাকবে, এবং আমরা সেইভাবে মর্যাদার সাথে আমরা এগিয়ে যাব। সেই সেই ভূমিকাটা তাদের কাছ থেকে আমরা আশা করি, এবং আমাদের দিক থেকেও আমরা সেটা অবশ্যই সব সময়, যেটা আমরা বলেছি যে সেই সময়
ভারত সে সময় দিল্লির মানে যে পিন্ডির হাত থেকে আমরা রক্ষা করেছি, নিশ্চয়ই দিল্লির হাতে আবার দাসখত দেখার জন্য না। কাজে এই কারণে বলেছে যে আমাদের দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, বাংলাদেশটাকে নিয়ে আমরা গর্ব করি এবং গর্ব করার মতোই একজন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত এটা বলতে পারি যে কেউ দান খয়রাত করে আমাদের দেশটা দিয়ে দেয় নাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। কাজে এই দেশের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অন্তত যতটুকু সম্মান, যতটুকু শ্রদ্ধা দেখানো ততটুকু থাকবে, এবং এর বিরুদ্ধে যদি কেউ অপমান সূচক কোনো কথা বলে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করার মতো মনের মানসিক অনেক সাহসিকতা ধন্যবাদ অন্তত জনাব আমার আব্দুল আছে, সালাম। আমি অন্তত হ্যাঁ, এটা বলতে পারি। নিশ্চয়ই আপনার সেই মুক্তিযোদ্ধা হিসেবে সেটা থাকে বলেই আমরা আমরা বিশ্বাস করি। কিন্তু এখন তো এই কথাগুলো হচ্ছে, মানে এই কথাগুলো তো এতদিন এত শোনা যায় না, এখন এত দাপটের সাথে কেন শোনা যাচ্ছে জনাব মাসুদ কামাল? মানে আগে তো আসলেই মানে বীরঙ্গনারা বীরঙ্গনা নন, তারা অন্য কিছু বা এই যে পাকিস্তান জিন্দাবাদ, 16 ডিসেম্বর কালো দিবস, আরো অনেক ডট 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 দিবস ইত্যাদি কথাগুলো আসছে, এগুলো যে আসছে এটি মানে এটি বা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম, আহ, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, কিন্তু নানান রকম বক্তব্য আসে। আগে তো এত আসে নাই, এখন কেন আসছে জনাব মাসুদ কামাল? না না, এগুলো 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 আসে মনে করেন একটা জিনিস যদি আমি বলি, ওই যে বললাম যে 72 থেকে 75 আসলে হুম, একটা দেশে বিপ্লব বলি বা মুক্তিযুদ্ধ বলি, এটা বছরে হুম, বছরে হয় না, মাসে মাসে হয় না। একটা দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত জি, পর্যায়ে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয়, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময় সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই দেশটা গড়ে তোলে। হুম, কিন্তু এটা তো দুর্ভাগ্য, এটা তো বাস্তব মানতে হবে যে 16 ডিসেম্বরের পরে আমাদেরকে বলা হলো তোমার দায়িত্ব শেষ, অস্ত্র জমা দিয়ে দাও। জমা দিয়ে দিলাম, মনে হলো তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম যে শুধুমাত্র কি হয়েছে, একটা মানে জাতীয় পতাকার একটা পরিবর্তন হয়েছে, জি, জাতির পিতার পরিবর্তন হয়েছে, কিন্তু আর আনুষঙ্গিক অন্য কোনো কিছু পরিবর্তন হয় নাই। তখন স্বাভাবিকভাবে আবার যখন এই দেশে একটা দুর্ভিক্ষ চলে আসলো, এই দেশের মিসম্যানেজমেন্ট চলে আসলো, যখন রক্ষী বাহিনী দিয়ে হুম, সেনাবাহিনীকে কাউন্টার করার চেষ্টা করা, অর্থাৎ এটা অনেক, এইগুলো জি, আলোচনা সেটা করতে একটা গেলে দীর্ঘ যে কেন হয় নাই, কারণ এইটা হুম, একটা ওই সময় যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে জি, শক্তিটা বের হয়ে এসেছিল, সেই শক্তিটাকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় যে সরকার ক্ষমতা এসেছিল তারা সেটাকে সঠিকভাবে কাজে লাগায় নাই। যদি জি, কাজে লাগাতো তাহলে কিন্তু আজকের এই দেশটা মুখ থুবড়ে জি, পড়তো না। সেটা এবং নিয়ে অনেক রকম সেখানে সমালোচনা জনাব আব্দুল সালাম আপনি করতেই পারেন এবং করেন নিশ্চয়ই, সেই সমালোচনা তো আছেই, হ্যাঁ, কিন্তু তার জন্য আগের যে বিষয়টা 16 কিন্তু ডিসেম্বর কালো দিবস, জি, তার মাসুদ মানে এই কামালকে না একটু যে শুনি। তার মানে, জনাব মাসুদ হ্যাঁ, কামাল, এবং আমি বলতে চাই না না, আমি আমি শেষ করতে যাবো। তার আচ্ছা মানে শেষ এই না করেন। যে আমি ওটা সমালোচনা করব, মানে আমি এটা বলবো যে পাকিস্তানি ভালো ছিল, সেটা কোনোভাবেই বলবো না, বা পাকিস্তানকে আমাকে জিন্দাবাদ বলতে হবে, অন্তত সেটা বলতে পারি না। কারণ এটা যারা জি, বলে তারা মানসিক ভাবে বাংলাদেশকেই তারা স্বীকার করে নেই, এটা বলতে আমার দ্বিধা নেই। জনাব মাসুদ কামাল, জি, আপনি যে কথাটা বললেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন, এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো মূল কারণ। আগে পরিবেশটা অনুকূল ছিল না, কখনোই ছিল না। এখন সেই অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতায় দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় দেখেছি। ওনার ক্ষমতার শাসনকালের অনেক ওনার ব্যর্থতা ছিল। আমি ওনাকে খুবই একটা ব্যর্থ শাসক হিসেবে মূল্যায়ন করি আমার বিবেচনায়। তারপরে জিয়া রহমান আসছিলেন। জিয়া রহমান অন্ততপক্ষে কিছু মানে ওনার দেশপ্রেমের কিছু পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময়। উনি মোটামুটি চালিয়েছেন। কিন্তু লক্ষ্য করেন এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক ছিল। সেটা হলো আমাদের পাকিস্তান থেকে যে আমরা যে যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না। তারপরে এরশাদ এসেছে। এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না, উনি হুম, পশ্চিম পাকিস্তানে ছিলেন। তো উনি ওইখান থেকে এসেছেন, এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয়। যে মুক্তিযুদ্ধদেরকে ডিফেম করা, মুক্তিযোদ্ধা মানে হলো এটা বিভাজন শুরু করেন। কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই। উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম। এইবার সব ঠিক আছে, কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান যেটা হলো, এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো। এবং সেই অনুকূল পরিবেশটি কে তৈরি করে দিল? ওই যে শুনেন নাই, রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে। হুম, হুম, দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। যখন আপনি রিসেট বাটন টিপে দেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে। একদম শুরু থেকে হচ্ছে রিসেট। এই রিসেটকে 47 যেখানে 47 মনে করে যে একজন এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে, সে বলে 71-এ কিসের দেশ স্বাধীন হয়েছে? স্বাধীন তো আমরা হয়েই ছিলাম 47-এ বলতেছে।
এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে, এর মুখে আমি শুনছি। তো এইগুলো হলো কি দুধের মাছ, বুঝছেন, যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে। তো এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই। যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারাও তাদের একটা পলিসি নিয়ে আসবে। তারা তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে তারপরে আসবে, জনগণের কাছে অঙ্গীকার করে তারপরে আসবে। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে ৭১ ভুল ছিল, করুক না, জামাত ইসলাম করুক। জামাত ইসলাম ইলেকশনে নামতেছে, জামাতের কোন নেতা এই কথা বলুক না যে ৭১ আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন। দেখেন ভোট কটা পায়, পাবে না। জামাত বড় জোর বলবে যে ৭১ সময় তো আমরা ছোট ছিলাম, আমার কোনো ভূমিকা ছিল না, তখন আমি ছোট ছিলাম। তারা সব জানে, খালি ৭১ প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায়। আর ওনাদের কিছু লোক আছে, কিছু ওনাদের চামচা টামচা আছে, কিছু কিছু মানে আপনার মানে এরা বলে বলে মানুষকে এটা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের আমেরিকায় একজন আছে, ফ্রান্সে একজন আছে, এরা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা শুনো যে আসলে ৭১ ভুল ছিল। এটা সয়ে নেওয়ার চেষ্টা করতেছে, যদি এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে চেঞ্জ আনা যায়। জামাত ক্ষমতায় আসলে কি করবে আমি জানি না, কিন্তু জামাতের কোন লিডার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে ৭১ স্বাধীনতা সংগ্রাম আমরা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা কিন্তু এখনো কেউ বলে নাই, বরঞ্চ তারা বলছে মুক্তিযুদ্ধ, এটাই বলতেছে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু শুনেছি দু একজনকে। আমাদের যেই বিরোধী রাজনীতিতে আমরা ছিলাম সেই সময় তো একজন অবশ্যই সবার আকর্ষণের মধ্যমণি। তো উনি বাংলাদেশে আসাটা একটা প্রভাব রাখবে, সেই প্রভাবটা অ্যাডজাস্ট করার মতো সিচুয়েশনও বিএনপির আমার মনে হয় নাই। কারণ এটা একটা ব্যাপকতা। হুম। একদিকে মায়ের অসুস্থতা, আবার তাকে তিনি তার কাছে নিতে চান, আবার তার আগমনের ব্যাপকতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এরকমই যদি বিষয় যেগুলো হতো তার তাহলে তো এটা স্পর্শকাতর হতো না, এটা তো সোজাসুজি খোলামেলাভাবে বলাই যায় যে মা আসবেন এই জন্য আমি এখন যেতে পারছি না, বা আপনি যে কারণগুলো বলছেন, তো এটা তো কিন্তু মানে বলতে তো কোনো ওই তো অসুবিধা নেই। ওনাদের কথাগুলো অনেক অনেক মানে এটা অনেক ছোট ভাষায় অনেক কিছু বোঝায়, রাজনীতির ভিতরে অনেক শব্দের ডালমেলা মেলে, সেই কারণে ছোট করেই বলেন সবসময়। কিন্তু আমরা যেভাবে স্পর্শকাতর ভোট শব্দটায় দিয়ে কনভিন্স আলোচনা হন আপনি, করছি, মানে ব্যাখ্যা কি আপনার কাছে স্পর্শকাতর? এটা নিরাপত্তা কনসার্ন আছে এখন। হুম। উনি যে একটা ট্রমাটিক সিচুয়েশন ছিল, আমরা যদি সেই সময়ের ঘটনা মনে করি, সেই কাঁপতে কাঁপতে ওনাকে গাড়িতে হুম। তুলছে, শুয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে রাখছে, যাওয়ার সময় হুইল চেয়ার থেকে নামার সময় সেই থরথরে অবস্থা, হুম। সেই নিপীড়নকর অবস্থা, এটা তো অবশ্যই একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল। তো এটা একটা বিষয় আর কি। জি, মানে হুম। স্পষ্ট। আমি আসলে ধারণাই জানতে চাইছিলাম আপনি কি ধারণা, কারণ অনেকেই অনেক রকম ধারণা পোষণ করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ এটার পক্ষে বলছেন। আপনি আসলে কি বুঝতে পারছেন সেটি জানতে চাইছিলাম। মানে আপনি বলছেন একটা ট্রমা থেকেই একটা, এটি একটা স্পর্শকাতর কারণ হতে পারে। আপনি এই যে মানে পজিটিভলি বলা তারেক রহমান বা বিএনপি সম্পর্কে, অন্যদিকে আপনি সবসময় আপনাকে শোনা যায় জামাতের ব্যাপারে বেশ নেতিবাচকভাবে বলেন। বিএনপি থেকে কি কোনো বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন, বা কোনো সমঝোতা বিএনপির সাথে আপনাদের হচ্ছে কি? আমরা তো অনেক ছোট সংগঠন, আমাদেরকে গোনায় ধরা এত সহজ না তাদের জন্য। বা নির্বাচনের বিষয়েও আমাদেরকে ভরসা করে কোনো একটা আসনে, কোনো একটা অঞ্চলে ছাড় দেওয়া, সেখান থেকে আবার আমাদের বিজয়ী হয়ে বের হয়ে আসা, এগুলো এতটা সহজ না। সে কারণে তারাও হয়তো বা ভরসা পান না, কিন্তু হুম। তাদের সাথে নির্বাচনী সমঝোতার বিষয়ে এরকম কোনো বিষয়বস্তু নাই। যেহেতু আমরা অনেক ছোট বা ক্ষুদ্র, হ্যাঁ, এবং আমরা অতটা প্রত্যাশাও করি না যে আমাদেরকে এই নির্বাচনী বিষয়ে সহযোগিতা করবে। হুম। আমাদের কাছে সিম্পলি একবার ৩টা নাম চেয়েছিল, আমরা ৩টা নাম দিয়েছিলাম আমাদের দল থেকে নির্বাচন করার মতো। আরো কয়েকজন ছিল, কিন্তু ৩টাই বলেছিল আমরা, সেটা অনেক আগে। হুম। এর পরবর্তীতে অনেক সময় গড়িয়ে গেছে, আমরাও অনেকটা চাপাচাপি করেছি, এরকম কখনো ঘটেনি যে আমাদের আসনের বিষয়ে কি হলো বা এরকম, আমাদের ওই আগ্রহটাও নাই। আমরা বারবার চাচ্ছিলাম যে আমাদের তো আম জনতা দল, আমরা নিজেরাই একটা মার্কা পেলে আমরা একটু সারা দেশে আমাদের যে ভাইগুলো আছে, তারপরে কিছু সুধীজন আছে যারা আমাদেরকে সাপোর্ট করে, পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে নিয়ে আমরা একটা নির্বাচনের জায়গায় যেতে চাই আমাদের মতো করে। এটা তো জোট হলে বা সমঝোতা হলে তাদেরকে নিয়ে তো আমরা এগোতে পারবো না, সেটা দুই একটা আসনের ক্ষেত্রে সমঝোতা। আর আমি যদি এরকম হয় যে আমি নিজের সুবিধার জন্য সমঝোতা নিচ্ছি কিন্তু আবার সারা দেশে আসন বন্টন করছি, হুম। যেটা অনেকে করছে, যে সারা দেশে তারা আসন দেবে কিন্তু বিএনপি তাদের প্রধান নেতার ক্ষেত্রে একটু ছাড় দেবে, ঠিক আছে? এই ধরনের প্রত্যাশা নিয়ে অনেকে আছে, আমরা এই ধরনের প্রত্যাশা চাই না। এবং আমরা কমফোর্ট ফিল করছি আমাদের দলের, আমরা মনোনয়ন দিচ্ছি এখন,
এবং আমরা একটা প্রস্তুতি নিচ্ছি, সুন্দর আপনাদের প্যানেল। কতজনকে মনোনয়ন দেওয়ার মতো সক্ষমতা আছে এই মুহূর্তে? আমাদের আমাদের সব মিলিয়ে আমাদের দলের অভ্যন্তরে যে কাঠামো ছিল সেখানে 20 জনের মতো আছে যারা অর্থনৈতিকভাবে কিছুটা ফিজিবল নির্বাচন করার মতো। এছাড়া নির্বাচন করতে চায়, আগ্রহীর অভাব নাই, অনেক আগ্রহী আছে, কিন্তু কিছুটা সামর্থ্য আছে, এরকম 20 জনের মতো হবে। আচ্ছা। হ্যাঁ, নির্বাচন করতে তো নাকি অনেক টাকা লাগে, 10-20 কোটি টাকা লাগে। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মুখ থেকে শুনেছিলাম। আমাদের ভিতরে যারা নির্বাচন করবে তারা 10-15 লাখ টাকা ব্যয় করতে পারে সর্বোচ্চ, হয়তো বা। আচ্ছা। আমি আপনাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে সুযোগ হলে আরেকটু শুনবো। আমি আসলে যেহেতু আপনি এখন বেশ ভোকাল, সব দল নিয়ে টুকটাক কথা বলেন বা আপনার কিছু অ্যাক্টিভিজমও আছে, সেখান থেকে প্রথমে বিএনপি নিয়ে শুরু করলাম। বিএনপির বিষয়ে এই যে প্রার্থিতা নির্ধারণ নিয়ে, ধরেন তার যে জোট বা আন্দোলন সঙ্গী যারা আছেন, যাদেরকে নিয়ে সরকার গঠন করবার কথা আগেই একটা ঘোষণা ছিল, সেখানে এখন দেখছি যে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তিনি বলছেন যে 20 বছর একসাথে চলেছি আর 20 দিনও একসাথে চলতে চাই না, প্রার্থিতা নিয়ে মানে একটা মনোমালিন্য। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন দুর্দিনে থাকা দলগুলোর সাথে আলোচনা না করে প্রার্থী নির্বাচন করেছে বিএনপি, মানে তিনি বলছেন এটি বিএনপি ভুল করেছে। নুরুল হক নূর, আপনার সাবেক দলের প্রধান, তিনিও বলছেন 2-4টি আসনের জন্য সমঝোতা নয়। কি মনে হয় প্রার্থিতা মানে নির্ধারণ নিয়ে বিএনপি কি একটা বিপাকে আছে? দলে তো জি, আছে, অনেক মানে ধন্যবাদ। দলের মধ্যে তো দেখি যে দলের নেতারা আন্দোলন করছেন। আমার হ্যাঁ, খুব। হ্যাঁ, আমার যেটা মনে হয়, বিএনপি যেখানে তার শরীককে ছাড় দেবে সেখানেই বিএনপি হারবে, এটা আমার মনে হয়। হুম, মানে এই শরিক দলগুলো যারা আছি আমরা, তারা এতটাই দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, লোকে বলার দিক থেকে দুর্বল। এটা যদি বিএনপি অনেক কেয়ারিং করে তাদের লোকবল দিয়ে, তাদের অর্থ দিয়ে পাশ করিয়ে দেয়, তাহলে কেবলমাত্র পাশ করার মতো। তো সেই জায়গাতেও বিএনপির একটা দুশ্চিন্তার কারণ আছে যে এই আসনগুলো দিয়ে বিএনপি সেই আসনগুলো হারাই ফেলবে কিনা। তাদের তো একটা মাঠ পর্যায়ে বিশ্লেষণ আছে যে একটা লোক রাজনীতি করছে, বিএনপির সাথেই রাজনীতি করেছে, কিন্তু নিজের এলাকায় যাইতে বিএনপির অনুমতি লাগে, এরকম তাদের সক্ষমতা বা বিএনপির সহযোগিতা লাগে। হুম, তো এইটা একটা বিষয় যে এটা একটা তো। আর আর আমি আমার জায়গা থেকে মনে করি যে জনগণ তার চাহিত, প্রত্যাশিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। সেইখানে যদি এরকম হয় যে যে লোকটাকে ওই এলাকার মানুষ এমপি হিসেবে চাচ্ছে মনে মনে, একটা শরিক দলের জোটের কারণে একটা দুর্বলতম লোক যাকে ওই এলাকার মানুষ চায় না, তাকে মানে হলো কৃত্রিম ভাবে, এটা যদি আমরা বলি একটা ফুলকে বেঁচে রাখার জন্য, আপনার ঘরে রাখার জন্য স্প্রে করতে হয়, একটু সার দিতে হয়, এরকম বিভিন্ন নার্সিং করে যদি কাউকে এমপি বানাতে হয়, তাহলে সে তো সত্যিকার জনগণের প্রতিনিধি হলো না, তাই না? তো ওইটা আমার জায়গা থেকে আমি এটাকে ওইভাবে সাপোর্ট করি না। ঠিক কিন্তু আছে। তাহলে বিএনপি আসলে মানে তাহলে বিএনপি কি করবে? কারণ তাদের তো একটা রকমের প্রতিশ্রুতিও ছিল, বা যারা যুগপৎ আন্দোলন করেছে বা একসাথে আন্দোলন করেছে জোটভুক্ত, তাদের একটা প্রত্যাশাও ছিল। সেই প্রত্যাশা একে তো পূরণ হচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে আমি আরো একটু প্রশ্নটা বড় করি, কারণ এটা তো সম্পর্কে একটু বললেন। প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন যারা প্রতিদ্বন্দ্বী আছে, জামাত মূল প্রতিদ্বন্দ্বী দল, তার সাথে আছে এবি পার্টি, এনসিপি, তারা সবাই মিলে বিএনপির একটা সমালোচনা করছে। আবার একদিকে প্রথমে যেটি দিয়ে শুরু করলাম, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কোনো একটা স্পর্শকাতর কারণে, যেটি বলতেও পারছেন না তিনি। আবার বেগম জিয়া অসুস্থ। রাজনৈতিক অঙ্গনে কি বিএনপি একটা বিপাকে আছে এই মুহূর্তে? আমি আপনাকে বলি, ধরেন জামাত, এবি পার্টি, অথবা এনসিপি, অথবা গণ অধিকার, অথবা যারা যারা আছে, এই সবাই মিলে এই সবাই মিলেও কি বিএনপির সমান হয়? ধরেন জামাত যেটুকু আছে সেইটুকুর সঙ্গে এবি পার্টি আসলে কতটুকু? এবি পার্টির সক্ষমতা 500 ব্যক্তি, 500 নাগরিক, ঠিক আছে, 500 জন কর্মী। তারপরে এনসিপির সক্ষমতা কতজন কর্মী? 1,500 2,000। গণ অধিকারের সক্ষমতা ধরেন আপনার হলো 700-800 জন নেতৃত্ব, যাদের মধ্যে একটা ব্যক্তিও নাই এমপি হয়ে নির্বাচিত হয়ে আসার মতো, একটা ফিগারও নাই। সেটা এবি পার্টিতে নাই, সেটা গণ অধিকারে নাই, সেটা এনসিপিতে নাই, সামগ্রিকভাবে। তো অনেকগুলো শূন্য মিলেই কি একটা মানে হলো 1 মিলিয়ন হয়? 1 মিলিয়ন হওয়ার জন্য একটা ওয়ানই দরকার, কিন্তু একটা নাম্বারই দরকার। তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আবার এনসিপি জোট করলো, তাতে কি হয়েছে? তো একটা প্রোগ্রামে তারা 500 লোক করতো, তো তিনটা দল মিলে একসাথে হলে তারা 550 জন হবে। রাষ্ট্র সংস্কারের তো 25 জনের বেশি সক্ষমতা নাই। এবি পার্টি তো একসাথে ওখানে 100 জনের বেশি হতে পারবে না তারা।
তাই না? তা সব তো কি হয়েছে? এটা কি বিএনপির একটা এমপি আসনে নির্বাচন করা, যারা নির্বাচন করে তাদের সক্ষমতারও সমান? তাদের সক্ষমতারও সমান না। সো এগুলো জাস্ট গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু, হুম, আমাদের আলোচনার বিষয়বস্তু, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আমরা চিন্তা করার একটা খোরাক। আসলে এখানে আওয়ামী লীগের শূন্যতায় যে যার মতো করে ঘর সাজাচ্ছে, হুম, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের খেলার পুতুলের মতো একটা করে দাগ এঁকে দিচ্ছে, এটা আমার ঘর, ওইটা আমার ঘর, এটা তোমার ঘর, এইভাবে। হুম, হ্যাঁ, এগুলো এগুলো গণতান্ত্রিক শূন্যতার হলো সুযোগ নিচ্ছে সবাই। হুম, হুম। উম, তো আচ্ছা, এটাই আর কি। আওয়ামী লীগের বিষয়ে বলবো। আপনি ওই যে শূন্য মিলে কি 1 মিলিয়ন হবে? আপনি যে প্রশ্নটা তুলছেন তাহলে কি এটা ওই সে ডক্টর ইউনূসের ৩-০ তত্ত্বের মতো? মানে এবি পার্টি, এইটা তার রাষ্ট্র চেয়েও বাজে সংস্কার, অবস্থা। এনসিপি। এইটা না না, এই ডক্টর ইউনূসের ৩-০ না, মানে ডক্টর ইউনূসের ৩-০কে আমি কিছু মনে করি না। এগুলো আসলে অযথা তাদের থিসিসের বিষয়বস্তু, বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই। ডক্টর ইউনূসের এগুলো ভুয়া, আমি মনে করি ভুয়া। আচ্ছা, এবং তাদের যে ৩-০ তার চেয়েও ভুয়া আর কি এগুলা। আচ্ছা। তাহলে এই মানে আপনি বলছিলেন, তারপরেও জিজ্ঞাসা করি। তাহলে এই যে ৩ টা পার্টি মিলে জোট করলো, এর ভবিষ্যৎ আপনি কি দেখেন? মানে তারা কি উদ্দেশ্যে করলো? কি উদ্দেশ্যে? এটা তো বললামই, ধরেন তারা একটা পার্টি ৫০০, তিনটা মিলে ৫৫০ হবে। হুম। তাহলে তারা কি এই তো। উদ্দেশ্যে আর করলো? মানে এটা তো এই বাস্তবতা আপনি বুঝছেন, তারা তারা যে এই বুঝবেন না? এইটা তারা একসাথে হচ্ছে, ধরেন রাষ্ট্র সংস্কারকে তো কোন দল তো মানে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার মতো, ছাড় দেওয়ার মতো একটা দল না, হুম, বুঝছেন? এমনকি তারা একটা মাছের বাজারের সভাপতি হতে পারবে না, এই এতটাই, এটাও মানে বলা যায় না। তো আর এবি পার্টির ক্ষেত্রে, এবি পার্টিরও একই অবস্থা, আমাদের দলও ছোট, আমাদের দলেরও একই অবস্থা। হুম, আমরা আসলে রাজনীতিটা করি যখন বড় বড় দল ভয় পায়, তখন বিভিন্ন ধরনের অবদান রেখেছি, বিভিন্ন কাজ করেছি, এটা একটা বাস্তবতা। তারাও কাজ করেছে, তারাও ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, এটা একটা বিষয়। কিন্তু ভোটের বিষয়টা না, হাতে মানে পেশিতে শক্তি থাকতে হবে, পকেটে টাকা থাকতে হবে, মানুষের পারিবারিক লিগ্যাসি থাকতে হবে। হ্যাঁ, এই অনেকগুলো মিলাই একটা ভোট হয়। মানুষের কাছে গেলে মানুষ ভোট দেয় না। জি, জি। অনেক সহজভাবে বুঝিয়ে বলছেন। আপনি এবি পার্টির কথা বলছিলেন। সম্প্রতি একটা বিষয় খুব আলোচনায় আসছে। ব্যারিস্টার ফুয়াদ তার নিজ এলাকায় গিয়ে সেখানে এলাকাবাসীর কাছ থেকে ভুয়া, ভুয়া স্লোগান শুনেছেন এবং বিএনপি নেতাকর্মীও সেখানে ছিলেন। তাদের কাছে একরকম আক্রমণের শিকারও হয়েছেন তার দলের নেতাকর্মীরা। আপনি এই বিষয়টাতে কি বলবেন? এবং এর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছেন, তিনি সমালোচনা করে বলছেন যে, "তর্ক করেন, গায়ে হাত তুলবেন কেন? অবাঞ্ছিত কেন ঘোষণা করবেন?" তাসনিম যারা এনসিপি নেত্রী, তিনিও একই রকম কথা বলছেন যে, এরকম স্লোগান এগুলো আম কোনো গণতান্ত্রিক সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না, এই যে চামড়া তুলে নেব বা জুতা মারা স্লোগান ইত্যাদি। কয়েকটা প্রসঙ্গ মানে ব্যারিস্টার ফুয়াদের উপর আক্রমণ বা ভুয়া স্লোগান, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং তার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফুয়াদ এবং তাসনিম জারারা যা বলছেন, কিভাবে দেখেন? ব্যারিস্টার ফুয়াদের প্রতি সেখানে নাগরিকরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা বেসিক্যালি সে তো পাকিস্তানের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভে চাষাবাদ করে। সে ওই ন্যারেটিভটাকে লালন করে এবং ওই ন্যারেটিভটা ইস্টাবলিশ করে যে আমাদের ৭১ সালে এরকম কোনো ঘটনা ঘটেনি। তারপরে শহীদের সংখ্যা নিয়ে সব ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে ধর্ষণের হুম, সংখ্যা এরকম না আসলে। এই ধরনগুলো, এই চিন্তাগুলো পাকিস্তানের ছড়ানো চিন্তা ছিল। সেই চিন্তাগুলো সে নতুন করে আবার চাষাবাদ করছে। জনগণ কিন্তু তার উপরে ক্ষিপ্ত, নাগরিকরা ক্ষিপ্ত। সাময়িক সময়ে জামাতকে মজলুম মনে করলেও তারা কিন্তু বাস্তবে মজলুম না কখনোই। হ্যাঁ, এবং আপনার এটা মজলুমের বেশে ছিল। তো এই জিনিসগুলোতে ব্যারিস্টার ফুয়াদ দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করেছে, তারপর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলেছে, এই সামগ্রিক অবস্থানের জন্য ভুয়া স্লোগান তার জন্য খুবই কম। এইটুকু ভুয়া স্লোগান একদমই নগণ্য। আমি তো ভেবেছিলাম আরো বড় কিছু করে ফেলে কিনা মানুষ, কারণ মানুষের তো রাগের একটা লিমিট আছে। আপনি মানুষকে ত্যক্ত করছেন ভিডিওর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বারবার উত্তেজিত করছেন তাদেরকে, মানুষকে কষ্ট দিচ্ছেন। কি বিষয়ে কষ্ট দিচ্ছেন? যেই যেই যুদ্ধের মাধ্যমে মানুষ এই দেশটা পেল, সেই যুদ্ধ নিয়ে আপনি আপনি এমন একটা ধারণা ছড়ানোর চেষ্টা করছেন, যে ধারণাটা অলরেডি পরাজিত ধারণা, অলরেডি আপনার সেই ধারণা ঘৃণিত, এবং সেই ধারণাটাই তিনি বারবার ইস্টাবলিশ করার চেষ্টা করছেন। এর কারণে আমি যখন তাকে বলছিলাম যে আপনার চেহারাটা দেখলেই মনে হয় এখানে ৪ তারা একটা সিল মারা আছে,
তখন কিন্তু সাধারণ মানুষরা প্রচুর উৎসাহ এবং আগ্রহের সঙ্গে সেটাকে গ্রহণ করে, যে হ্যাঁ আসলে তার কপালে মনে হয় চারতারা সিল মারা আছে, তা না হলে এ ধরনের ভাবে দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে কেন। এবং ওখানে কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু এরকম হয়নি দাঁতটা ভেঙে দিয়েছে বা নাকটা ফেটে দিয়েছে বা মাথায় ডিম ভাঙছে, কিছুই না, জাস্ট পিছনে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। তো ব্যারিস্টার ফুয়াদ রাজনীতিতে আসছে, সে তো প্রতিদিনই কাউরে না কাউরে তুলে আসার মারে টক শোতে, তাই না? তো কত মানুষকে অসম্মান করে, কত রাজনৈতিকবিদকে অসম্মান করে, আর জনগণ একটু ভুয়া বলেছে তাতেই এরকম খারাপ লাগলো। ওইখানে দেখেন খুব সুস্পষ্ট বয়ান, সে বলছে স্থানীয়রা চাইনিজ কোম্পানিকে বালি সরবরাহ করতে চায়, ইট সরবরাহ করতে চায়, রড সরবরাহ করতে চায়। তাহলে একটা নির্দিষ্ট এলাকায় যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট হয়, সেই এলাকার মানুষরা ওই প্রজেক্টের মানে বেনিফিশিয়ার হয়, তারা ওখানে ব্যবসায়িক বেনিফিশিয়ার হয়, ব্যবহারিক বেনিফিশিয়ার হয়। ব্যারিস্টার ফুয়াদ চাচ্ছিল আসলে এই প্রজেক্টটা যেহেতু সে তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওখানে নিয়ে গেছে, এখান থেকে সে অর্থনৈতিকভাবে লাভবান হতে চায় এবং সে তার কর্মীদেরকে দিয়ে এই এই প্রজেক্টের কাজগুলো করাতে চায়, যেটা সে করাতে পারছিল না। স্থানীয়রা ওখানে আগে থেকে যারা ব্যবসা করে তারা সেই সাপ্লাই গুলো দিতে যাচ্ছিল, সে চাচ্ছিল সেগুলো লক করে সে সাপ্লাই দিবে। এবং ওখানে কিন্তু বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে দেয়নি, সে পরে আসে বিএনপির বিরুদ্ধে গরম ঝাড়ছে, কিন্তু সে ওখানে বলছিল স্থানীয়রা এখানে রড সাপ্লাই দিতে চায়, বালি সাপ্লাই দিতে চায়। স্থানীয়রা স্থানীয়রা হঠাৎ করে ঢাকায় এসে বিএনপি হয়ে গেল কিভাবে বক্তব্যের সময়? এটাই হলো আমাদের জিজ্ঞাসা। জি, আপনি বলছেন যে তার আরো বেশি কিছু। আপনি বলছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদের মানে ন্যারেটিভ নিয়ে আপনি কথা বলছিলেন। তিনি বলছিলেন ১৬ই দিবসকে বিজয় দিবস মানেন না। কিন্তু তিনি তার মতো আরো আছেন, যেমন জামায়াতের কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, তিনি বলছেন ১৬ই দিবস কালো দিবস। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, তিনি অবশ্য আরো অনেক কিছু বলছেন, যেটি খুব একটা উচ্চারণযোগ্য না হয়তো। আমি দেখেন, আমি একটা কথা বলি, যুগপৎ আন্দোলনে আমরা যখন ডাইহার্ট লড়াই করছিলাম, সেই সময় এবিওয়াইটি কিন্তু যুগপৎ আন্দোলনে অংশ নেয়নি। এবং আমরা এটার কারণ শুনছিলাম, বলছিল যে আমরা এতখানি ঝুঁকি নিতে চাই না যে বিএনপির সঙ্গী হয়ে যুগপৎ আন্দোলন করব। সুতরাং তারা অনেক সাহসী না, বড় সুযোগ সন্ধানী। আমাদের এই গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের সুযোগ নিয়ে বাংলাদেশের ইতিহাসটাকে তারা বদলে দিতে চায়। তাদের বাবারা যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল, সেইটা তারা সহ্য করতে পারে না এবং সেই গল্পটাকে তারা উল্টায় দিয়ে ওই প্রতিশোধটা নেয়, মনের ক্ষোভ মেটায় এদেশের মানুষের উপর দিয়ে। এইটাই আর কি দেখছি আমরা, সেটা ইলিয়াস বলেন, পিনাকি বলেন। আপনি চিন্তা করতে পারেন যে ইলিয়াস বলছে যে ৭১ সালে ধর্ষিত হওয়া নারীদের সেই ভ্যাজাইনাল টেস্ট করতে চাই, আসলে তারা ধর্ষিত হয়েছে কিনা। এই হলো এদের মন মানসিকতা আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা বুঝতে পারছি না এদেশে আদৌ কোনো সরকার আছে কিনা যে এই ধরনের কথা বলার পরে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয় না। এবং সে একটা মানে সাংবাদিকতার একটা লাইসেন্স নিয়েছে বাংলা এডিশন নামে, সেখানে কি প্রচার করে জানেন? যে এই ধর্ষিত নারী বীরঙ্গনা, তারা বীরঙ্গনা নাকি পতিতা, এইভাবে ডিফাইন করে। আপনারা হয়তো বা সেই নোংরা কন্টেন্ট গুলো দেখেননি, বাট এগুলোতে তাদের সেই রাজাকারদের উত্তরসূরিরা যারা ৭১ সালে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল, তারা এখন এসে বলছে আসলেই ওরা বীরঙ্গনা না, ওরা পতিতা। তো আমরা তো সেই শেরপুরে গিয়েছি, ৬৭ জন নারী একসাথে বিধবা হয়েছে, তাদের অনেকে ধর্ষিত হয়েছে এবং ওখানে ১৫০’র মতো পুরুষকে একটা গ্রামে হত্যা করা হয়েছিল, পুরুষ শূন্য করা হয়েছিল। এটা একটা গ্রামের কথা বলছি যেখানে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরা আজকে সেই জিনিসগুলো আমাদের ডকুমেন্টেশন করা হয়নি, সেই দুর্বলতাকে নিয়ে তারা এই ধরনের ন্যারেটিভ ডেভেলপ করছে। ব্যারিস্টার ফুয়াদ বলে মুক্তিযুদ্ধে নাকি ৭,০০০ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। এদেরকে আপনি কিভাবে করবেন? এই দেশে কোনো সরকার আছে? এই দেশের জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বলার অপরাধটাকে বলছে রাষ্ট্রদ্রোহিতা, কিন্তু মুহূর্তে মুহূর্তে বলছে পতিতা, বলছে বীরঙ্গনাদের, মুহূর্তে মুহূর্তে বালের স্বাধীনতা বলছে, এই ধরনের নোংরা কথাগুলো বলছে। আমরা জাস্ট নিতে পারি না এগুলো। হুম। আমরা এই কিন্তু এই যে এখন গণঅভ্যুত্থানে আপনি অংশ বলছেন নিয়েছি কিন্তু নিতে নিতে পারি পারছেন না। না, কিন্তু আপনিও তো তাদেরই সাথে ছিলেন একসময়, মানে তার পিনাকি না, ভট্টাচার্যের আমরা নামকরণেই আপনার দলের নামকরণ হয়েছে বলে জানি, যদি ভুল হয় আপনি ঠিক করে দেবেন। এবং মানে হ্যাঁ, একটু একটু হ্যাঁ, কারেকশন আছে এখানে। হ্যাঁ, আমাদের দলের নামকরণটা করেছিল শাপলু, মুস্তাফিজ, আবু মুস্তাফিজ শাপলু। হুম, তিনি একটা গ্রুপে আমাদের এই নামের প্রস্তাবটা করেন এবং সেই নামটা ওইখান থেকে দেখে পিনাকে আমাকে বলে, তখন আমি মনে করেছিলাম
যে পিনাকি বা এই নামটা সাজেস্ট করলো, কিন্তু এটা আবু মুস্তাফিজ শাপলু নামে একজন এটা হলো নামকরণটা করেন। হুম, হুম। হ্যাঁ, কিন্তু মানে এটা তো ঠিক যে আপনি একসময় তাদের সাথেই ছিলেন বা তাদের কথাতে আমরা অনেক কাজ আমরা করতেন। হ্যাঁ, জি। এটা দেখুন, আমরা তো গণ অভ্যুত্থানে এদেশের সাধারণ মানুষও তো অংশ নিয়েছে, অনেক আওয়ামী লীগ নেতাও অংশ নিয়েছে, জাতীয় পার্টির নেতা লোকেরা অংশ হুম, হুম। নিয়েছে। সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থান ছিল আওয়ামী লীগের মৌন সম্মতি, তাদের নীরব সম্মতি ছিল সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাছাড়া আওয়ামী লীগ পরাজিত হতো না, এটা একটা বাস্তবতা। এবং এই ধর এটা সময়ের একটা ডিমান্ড ছিল, সেটাতে আমরা লড়াই করেছি একসাথে। কিন্তু সেই লড়াই করা মানে এই না, এরা সেই লড়াই শেষে লড়াইয়ের সময় কিন্তু এরা ছিলও না, এই জামাতের লোকগুলো শিবিরের লোকগুলো ছিল না, আমরা আশেপাশে দেখিনি। আমি বনফুল বিল্ডিং এ ছিলাম, ওইখানে বাটি চালান দিয়েও কোনো জামাত শিবিরের লোক পাওয়া যায়নি। হ্যাঁ, এবং যেদিন পরাজয়ের দিনে ওই যেদিন গণঅভ্যুত্থান হলো সেদিন জেলখানায় জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি। ঠিক আছে, জামাত শিবিরের নামে কেউ স্লোগান দেয়নি, একটা স্লোগানও জামাত না, শিবিরের তারা তো নামে ছিল গুপ্ত না। থেকে কাজ করেছে। এটা তো পরবর্তীতে বহুবার আলোচিত হ্যাঁ, হয়েছে। না, মানে সেটাই বলছি যে এরা এরা হলো কোনো গুপ্ত থেকে কি কাজ করবে, লড়াইটা তো লড়াইয়ের মতোই লড়াই করতে হয়েছে। এত সবকিছু গুপ্ত দিয়ে হয় না। হ্যাঁ, সবকিছু গুপ্ত দিয়ে হয় না, লড়াইটা লড়াইয়ের মতো করেই করতে হয়, তারপরে বিজয় হয়। আমরা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, কিন্তু আমরা যখন দেখছি গণ অভ্যুত্থানের পরে এরা এই ন্যারেটিভ দিচ্ছে যে এ, 71-এর আর প্রয়োজন নাই, এখন 24 আসছে, এটাই আসল স্বাধীনতা, 71 সালে স্বাধীনতা ভুল ছিল, বাই চান্স ছিল, এইরকম ব্যাখ্যা দিচ্ছে। তখন তো এটা তো আওয়ামী লীগকে বলতে হয়নি, এটা তো আমরা আমাদের পক্ষ থেকেই প্রতিবাদ করছি যে তোমরা এই ধরনের স্টুপিড কথাবার্তা কেন বলছো। তোমরা তো এই গণঅভ্যুত্থানে তোমাদেরকে দেখিওনি, তোমরা কই থেকে আসলে হঠাৎ করে চান্স পেয়ে এখন এভাবে উল্টাপাল্টা ভাবে নোংরামি করছো। এবং এরা এরা এদের এদের মাত্রা ছাড়িয়ে গেছে জাস্ট। হুম, এবং আমরা জানি না এখন আমাদেরকে হুম। কি হবে, তবে জি। আমরা আমাদের কিন্তু জায়গা আমি যে থেকে সেই প্রশ্নটা ক্ষেত্রে করছিলাম আপনাকে, যে আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে এখন আপনি যাদের বিষয়ে সমালোচনা করছেন, আপনি তো তাদেরই দলে ছিলেন বা তাদের সাথেই কাজ করা মানুষ ছিলেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদের বিষয়ে খুবই ইতিবাচক ছিলেন আপনি। তারপরে সেখান থেকে কি হলো? কেন এখন এত নেতিবাচক বা এই বিষয়গুলো আমি রিয়ালাইজেশন বলছি আসছে? হ্যাঁ। দেখেন, আমি আপনাকে বলছি, আমরা পিনাকি ভট্টাচার্যের কথাটা যদি বলি, পিনাকি ভট্টাচার্য আমাদেরকে একদিন ফোন দিয়ে বলছে, তোমরা তো বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম দিছো, এটা হামাস সারা বিশ্বে দোয়া আহ্বান করেছে, তোমরা একটা কাজ করো, ওই প্রোগ্রামের পাশাপাশি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যানার নিয়ে একটা মিছিল দিও ওখানে। হ্যাঁ, তো আমি এই বিষয়টাকে তাকে বললাম, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল কিসের জন্য? তো সে আমাকে সঠিক ব্যাখ্যা দিতে পারে না, বলে মিছিল একটা দাও। তো আমি সেখান থেকে আমি খুব করে খেয়াল করলাম যে আমাদের সেনাবাহিনী তারা তো কোনো রাজনীতির অংশ না, তাই না? তো তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলের লোকেরা এভাবে মানে প্রতিক্রিয়া দেখাবো, বা এটা আমি মেনে নিতে পারছিলাম না। তখন তাকে আমি রিফিউজ করি, শুধু রিফিউজ করি না, আমি ওই সময় এটা সেনাবাহিনীকে অবগত করি যে এরকম একটা প্ল্যান করছে পিনাকি, যে সেনাবাহিনীর ভিতরে প্রোগ্রাম করবে। এবং ওইখানে 15-20 জন পিনাকির লোকরা আসছিল, বাইতুল মোকাররমের লোকগুলোকে মোবিলাইজ করে আমি ওদেরকে বোঝালাম যে তোমাদেরকে বললো আর তোমরা এখানে এভাবে চলে আসলা, এভাবে হয়? ওই যে তাদের প্রোগ্রামটা যে ভেস্তে দিলাম, তখন থেকেই পিনাকি ভট্টাচার্য আমাকে মানে হলো গালিগালাজ করলো এবং বলতেছে এই দিনই দিন না, এইভাবে বলছে। হুম। এটা শেষ, এটা ওই দিন, তারপরে মানে ঠিক। কয়েকদিনের মাধ্যমে আবার সমঝোতা আচ্ছা। হলো। হুম, এরপরে এরপরে আরেকটা ঘটনা ছিল, সিপিবি, হুম, যেদিন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে সেদিন আমাদেরকে হঠাৎ করে বলতেছে সিপিবির অফিস ভাঙতে হবে। ঠিক আছে, আমি বললাম যে সিপিবির অফিস কেন ভাঙবো, সিপিবি তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তো বলছে যেটা বলছি সেটা করো, তোমাদের প্রোগ্রাম করতে হবে। আমি বলছি আপনি এভাবে আদেশ দেন কেন? আপনি কি আমাদের দলের কেউ নাকি, বা আমাদের দলকে আপনার কথাই চলবে নাকি এভাবে? বলে তোমাদের একটা ওখানে সিপির অফিসে তোমাদের একটা রুম দেওয়া হবে। হ্যাঁ, আমি বললাম আমাদের তো রুম আছে, আর রুম না থাকলেও আমি কেন ভাঙবো? তো ওই দিক থেকে আমার সেদিন তো আমরা রিফিউজ করলাম, আমরা রিফিউজ করাতে পিনাকির এই প্রোগ্রামটা হুম, বাস্তবায়ন হলো না, পরপর দুটা ফ্লপ। এবং আমার সাথে সিপিবির ওই লোক, যে প্রিন্স ভাই, ওনাদের প্রতিনিধিরা বলতেছে যে আপনাদেরকে তো এটা ভাঙতে বলছিল, এই যে দেখেন আমাদেরকে আমাদেরকে একটা মেসেজ দেখালো হুম। যে পিনাকি তাদেরকে আগে থেকে জানাতে দিচ্ছে যে আমরা সেখানে তাদের উপর হামলা করতে যাব বা ভাঙতে যাব এরকম। আমার কাছে আশ্চর্য লাগছে, এই লোকটা দুটা পক্ষকেই বলছে
যে একটা পক্ষকে সতর্ক করতেছে তোমাদের ভাঙতে আসছে, আর একটা পক্ষকে ভাঙতে বলছে। তখন সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সে মানে বিশ্ব ব্যাংকের কি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছে, সেই সময় সে একটা বাংলাদেশে মব ক্রিয়েট করতে যাচ্ছে, এবং এইটা যে আমাদের একটা ভুল পথ, ঠিক আছে, আমরা বুঝতে পারার পর থেকে সেকেন্ড টাইম তাদের সাথে আর কোনো আমাদের কাজ হয়নি, কোনো লিয়াজও হুম, হয়নি। তার মানে কি আপনারা আসলে মানে আপনি বলছিলেন যে আপনারা রিফিউজ করেছেন এবং পিনাকি ভট্টাচার্যের সেই দুটো প্রোগ্রাম ফ্লপ হলো। তার আগে আপনি নিজেও স্বীকার করেছেন 32 নম্বর ভাঙায় আপনাদের ভুল ছিল। মানে 32 নম্বর ভাঙা বা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা এই বিষয়গুলো আবার সফল হয়েছে। মানে আপনারা কি একরকম ভাঙচুর এক্সপার্ট হিসেবে কাজ করেছেন যে যেখানে আপনারা জাননি সেটা ফ্লপ হলো আর যেখানে আপনারা গেছেন সেগুলো সাকসেসফুল? বিষয় হলো যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে তৎক্ষণাৎ যেই আহ, অশান্ত পরিবেশ ছিল এবং মানুষ ক্ষুব্ধ অবস্থায় ছিল, সেই সময়টাতে এটা একটা হয়ে গেছে এরকম বিষয়টা, এই হয়ে যাওয়াটা বৈধ না, এই হয়ে যাওয়াটা অন্যায় এবং হয়ে যাওয়াটা ভুল। এটা এটা তো আমি এটা আমি মনে হয় সবার আগে বলেছি যে আমরা যে 32 নম্বরে হুম, হুম, ওখানে মিছিল নিয়ে গেলাম, সেখানে যে ভাঙচুর হলো, সামগ্রিকভাবে যেই কার্যক্রম, এই সমস্ত কার্যক্রমই কোনোভাবেই বৈধ না, এবং এটা আমাদের অন্যায় এবং এটা আমাদের ভুল, ঠিক আছে। হুম, জি, এবং আমরা যখন থেকে এটা বুঝতে পারছি তখন থেকে তো এই ধরনের কার্যক্রমকে প্রতিহত করছি। হুম, দেখুন, জাতীয় পার্টির অফিস যখন নূর রাশেদরা ভাঙতে গেল, তখন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সেটা প্রতিবাদ করেছি যে এই ধরনের ভাঙচুর আমরা সাপোর্ট করি না এবং এগুলো বন্ধ হওয়া উচিত। আচ্ছা। আহ, মানে তখন কেন কনভিন্স ছিলেন যে ভাঙা উচিত, এটা কি একটু বলবেন সংক্ষেপে? না না, এটা কনভিন্স হওয়ার বিষয় না। আমাদের এই গণ অভ্যুত্থানের সময়ে আপনার হলো সেটা টিভি সেন্টার ভাঙচুর, মেট্রো রেল হুম, ভাঙচুর, সেতু ভবন ভাঙচুর, বা সামগ্রিকভাবে যে কেওয়াটিক সিচুয়েশন ছিল, এগুলো সবই ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং সেই ক্ষোভটা অন্যায্য ছিল না ওই সময়টাতে, অন্যায্য ছিল আচ্ছা, না। এখানে আপনার এই একটা প্রশ্ন এই একটু করি। সমস্ত এই ক্ষোভের কিছুই, বহিঃপ্রকাশটা কি এই সমস্ত, গণঅভ্যুত্থান যারা করছিল তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ? কারণ আমরা দেখেছি আদালতে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলা হচ্ছে যে আসলে কি ভাঙতে বললাম, কি ভাঙলো, এরকম একটা অডিও দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি এইটা আসলে আওয়ামী আমি, লীগের পক্ষ থেকেই করা না হয়েছে। না না, আমি আমি সিম্পলি বলতেছি, এইখানে তাজুল ইসলাম সাহেব যে ন্যারেটিভ দিয়েছে যে শেখ হাসিনা এই যে মেট্রো রেল ভাঙিয়েছে, টিভি সেন্টার ভাঙিয়েছে, সেতু ভবন ভাঙিয়েছে, এই যে গল্পটা দিচ্ছে, এই গল্পটা সঠিক গল্প না। এবং এইটা আপনার এখানে আমি বলছি না, এটা এর আগেও আমি বলেছি, এই গল্পটা এই জনগণ, দেখুন এখানে যখন টিভি সেন্টারে এখানে আমরা ছিলাম, সেই সময়টাতে গুলি ছুটছিল, আমি নিজেই গুলিবিদ্ধ হয়েছি, এবং আমাদের সাথে আরো অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এখানে কিন্তু আগে ভাঙচুর ঘটেছে তারপরে গুলিবিদ্ধ হয়েছে এরকম না, এবং আন্দোলন দমানোর জন্য গুলি ছোড়া হয়েছে, মানুষ মরেছে এখানে। সেই মৃত ব্যক্তির লাশ নিয়ে আপনি হয়তো খেয়াল করেননি, একটা ট্রলিতে করে পতাকায় ঢাকা একটা লাশ ছিল, হুম, যেটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে রামপুরা ব্রিজের দিকে নিয়ে আসা হয়। ওই ওই মৃতদেহই কিন্তু টিভি সেন্টারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ক্ষোভের কারণ ছিল। তো এই প্রত্যেকটা ঘটনা নাগরিকদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ছিল। এখানে যদি এরকম গল্প দেয় শেখ হাসিনা এগুলো ঘটিয়েছে, ভাঙচুর করিয়েছে, এটা একটা মিথ্যা। শেখ হাসিনার বাহিনী এখানে বড় একটা হত্যাযজ্ঞে জড়িত ছিল, এবং সেখান থেকেই ক্ষোভ প্রডিউস হয়েছে। এইখানে গল্পটা যদি আপনি ভুলভাবে উপস্থাপন করেন, তাহলে এটা জুলুম হবে আমার। হুম, তাহলে কি ভুল গল্পে রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে? আচ্ছা, প্রথমত আমি এই রায়ের ক্ষেত্রে কয়েকটা জায়গায় আমি অপোজ করেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার বিচার করলো, এবং সেই হত্যাযজ্ঞের বিচার করলো, রাজাকারদের বিচার করলো, সেই রাজাকারদের বিচারের সময় তাজুল ইসলাম সাহেব একজন আসামি পক্ষের, রাজাকারদের পক্ষের একজন আইনজীবী ছিলেন। আমার আপত্তি জায়গা ছিল এই তাজুল ইসলাম সাহেব ঘটনার পরিক্রমায় সময়ের পরিবর্তনে এসে অন্য একটি ঘটনার বিচারের জন্য সহযোগী হবে, চিফ প্রসিকিউটর হবে, এটা আমি সবার আগে প্রতিবাদ করি, এবং আমি এটা এখনো মানি না, কোনো সময়ই মানি না। শুধু তাই না, এখানে আইজিপি মামুন, শিশির মনির যে ইনভলভমেন্টস, এবি পার্টির ইনভলভমেন্টস, ব্যারিস্টার ফুয়াদদের ইনভলভমেন্ট আছে এখানে। এখানে একটা এখানে আইজি মামুনকে মাপ পাওয়ানোর জন্য সে কোনোভাবেই কম অপরাধী না, এবং সে গুরুত্বপূর্ণ আসামি।
দেখুন, রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের মতো করে রাজনীতিতে জিততে বিভিন্ন প্ল্যান পলিসি করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতনটা এদেশের মানুষ দেয়। তারা কেন রাজনৈতিক ব্যক্তিদের দল দাস হয়ে কেন মানুষকে হত্যা করবে? তারা কি বলতে পারতো না চাকরিটা আমি করব না? তারা বলতে পারতো না? তারা তো সেটা বলেনি। তারা তো চাকরি বাদ দিতে পারতো যে আমার দ্বারা এই হত্যার চাকরি করা সম্ভব না। তারা তো সেখান থেকে ফিরে আসেনি। এখানেই আমার আপত্তি, যেই এখানে আইজিপি মামুনকে নিয়ে একটা যে চক্র ঘটেছে, এই চক্রটা পুরোটাই, এবং এই বিচার কোনোদিন বাস্তবায়ন হবে না। এই বিচার কোনোদিন বাস্তবায়ন হবে না। না শেখ হাসিনা বাংলাদেশে আসবে, না স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে, না আইজিপি। আর আইজিপি মামুনকে তো বাঁচিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তো সবকিছুই মানে হলো হাওয়াই মিঠার মতো। জি, এই বিচার হাওয়াই মিঠার মতো আপনি বলছেন। আহ, কয়েকটা মানে আপনার কাছ থেকে কয়েকটা দল, প্রথমত বিএনপি, তারপরে জামাতের সম্পর্কে একটু শুনলাম, একটু না, তারপরে জামাতের সম্পর্কে একটু বাকি আছে না, আপনি। জামাতের বিষয়ে কিছু আজকে বলি না। হ্যাঁ, হ্যাঁ, বাকি আছে। এবি পার্টি সম্পর্কে বললেন, এনসিপি সম্পর্কে টুকটাক বললেন। আওয়ামী লীগ এবং জামাত বাকি রয়ে গেছে। আপনারই একটা বক্তব্য শুনছিল। আপনি লিখছেন আর কি ফেসবুকের আপনার পোস্ট, আওয়ামী লীগের চেয়ে জামাত হাজার গুণ অপরাধী, কারণ হিসাবে বলছেন যে জামাত দেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছে স্বাধীনতার পরেও, আর আওয়ামী লীগ তো শুধু ক্ষমতা চেয়েছে। ক্ষমতা চাওয়ার অপরাধ দেশ বিক্রির চেয়ে বেশি নয়। আপনার বক্তব্যকেই আমি আসলে আনছি সেখানে। মানে তাহলে কি আমরা কম অপরাধী দলকে মানে তাড়িয়ে দিয়ে বেশি অপরাধী দলকে জায়গা করে দিলাম রাজনীতির জন্য গণ অভ্যুত্থানের মাধ্যমে, বা স্ট্যাবলিশ করে দিলাম? আচ্ছা, আপনি আপনি তো অনেককেই ইনভাইট করেন এখানে। আপনি জামাতের কোন একটা নেতাকে ইনভাইট করে বলবেন আপনারা বেশি অপরাধী নাকি আওয়ামী লীগ বেশি অপরাধী, দেখবেন তারাই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে? যে ওরা তো বলতে পারবে না যে আওয়ামী লীগ বেশি অপরাধী। না, এটা কি তারা তো বলতে পারবে তারা তো নাকি? মুক্তিযুদ্ধের সময় তাদের কোনো যুদ্ধাপরাধ স্বীকার করে না। তারা তো যুদ্ধাপরাধ না, স্বীকার তারা করে না। তারা বলতে পারবে না যে তারা কম অপরাধী আওয়ামী লীগের চেয়ে, এটা বলতে পারবে না। হুম, আমার ব্যাখ্যাটা এখানেই ছিল। হুম, দেখুন, আমাদের মা বোন যারা আছে, আমরা তো চোখে দেখিনি, গল্পে শুনি। সেই গল্পগুলো যতটা বীভৎস, বাস্তবতা আরো কতটা ভয়ঙ্কর ছিল। হুম, সেই ঘটনাগুলো যদি চিত্রায়িত হয় যে কিভাবে আমাদের ঘর থেকে আমাদের মাদেরকে বোনদেরকে উঠায় নিয়ে গেছে, সেটা কতটা বীভৎস ছিল, সেই চিৎকার কেমন ছিল, তাই না? এটা তো একটা ঘটনা এই ইতিহাসের। সেই ইতিহাসে দেখেন, পাকিস্তানরা এখানে 1000 কিলোমিটার থেকে এখানে বাংলাদেশে এসেছে, সেই সেনাবাহিনী। তারা তো আমাদের আনাচে কানাচে চেনার কথা না। হুম, এখানকার যারা বিশ্বাসঘাতক, তারাই তো এটা চিনিয়ে দিয়েছে, তাই না? তারা যদি না চিনায় দিত, তারা যদি না সহযোগী হতো, তাহলে আমাদের এই যুদ্ধটা 9 মাসের জায়গায় 3 মাসেই শেষ হয়ে যেত। এত বড় দুর্ঘটনা ঘটতো না। এই বড় হত্যাকাণ্ড অবশ্যই জামাত, রাজাকার, আল বদর, আল শামস যারা আছে তারা মিলিয়েই ঘটেছে। এই জায়গাটা আমি তো এদেরকে কখনোই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার পক্ষে না। আমাদের অনেক পূর্বে আমরা তাদেরকে মনে করতাম এরা একটা মজলুম ভাব নিয়ে আছে, নরম নরম ভাব নিয়ে আছে, কিন্তু এরা এরা এদের বাস্তব রূপটা এখন মানুষ দেখবে আরো কতটা ভয়ঙ্কর এরা। হুম। তাহলে যেই প্রশ্নটা তাহলে করছিলাম যে তাহলে আম, ভয়ঙ্কর রূপ দেখবে। আর আওয়ামী লীগকে তো বিদায় করা হয়েছে, তা আওয়ামী লীগের একটা জরিপও আসছে এখন, প্রথম আলোর জরিপ দেখছিলাম যে 69% শর্তহীন এবং শর্তযুক্তভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার বা রাজনীতি করতে দেওয়ার পক্ষে তারা জনমত জরিপে বলছেন। এই প্রসঙ্গে আপনার কি মনে হয়, আসলে কি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কম খারাপ দল হিসেবে? আসলে কম খারাপ বেশি খারাপ না। আমাদের এখানে রাজনীতিতে যেই বড় দুটা দল আছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা খুবই সহনশীল দুটা দল, এবং এদেরকে গালি দিলেও এরা হলো প্রতিক্রিয়া দেখায় না। বড় একটা গাছের ছাল তুললে গাছ তো প্রতিক্রিয়া দেখায় না, ডাল ভাঙলে প্রতিক্রিয়া দেখায় না, এরা এরকম। তো জামাত ইসলাম একটা একটা দলই হয়ে উঠতে পারে নাই। ওদের বিরুদ্ধে কিছু বললেই ওরা হলো মানে লাফালাফি শুরু করে দেয়, উত্তেজনা শুরু করে দেয়, গালিগালাজ শুরু করে দেয়, হুম, বাবা মা তুলে গালি দেয় এই জায়গায়। তো এই জায়গায় মানে জামাতের যে রূপ, মানে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার যে একটা মানে হীন চেষ্টা, এবং না, কেন আওয়ামী সারাক্ষণ লীগের সময় তো আসলে প্রতিক্রিয়া দেখায় না কোথায়, জেলখানায় নিয়েছে না কত মানুষকে না, শুধুমাত্র কথা বলার জন্য, এটা আইনই শু- করা হয়েছে। শু- শুনুন, এখন কি জেলখানায় নিচ্ছে না? হুম। এখন কি হাজার হাজার মামলা নাই? আরো আগে কি ছিল না? এগুলো রাজনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনীতিতে জেলখানা এবং ক্ষমতা পাশাপাশি অবস্থান করে, এবং আপনার হলো এটা এখন থাকে না, এটা ঐতিহাসিক ভাবে একটা বিষয়। আপনি ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় যেতে যাবেন হুম। কোন মানে রকম তাহলে সহনশীল বলছেন অস্ত্র কি এবং করে আর কি, ত্যাগ আমার ছাড়া। প্রশ্নটা এখানে, না, এটা তো ঠিকই হ্যাঁ, আছে। সহন সহনশীল হুম, সহনশীল অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপি দুটি সহনশীল দল।
এবং তারা অনেক সহনশীলতা দেখায়। তাদেরকে আমি এখানে এখানে জাস্ট কথা বলা অবস্থায় অসংখ্য জামাতের কর্মীরা এখানে মেসেজ দিয়ে মা তুলে গালি দিচ্ছে, বাবা তুলে গালি দিচ্ছে। এটা আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের সময় আমাদেরকে গালি দেয়নি। বড় যখন চাপ সৃষ্টি করেছি তখন তারা হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, আমিও তার মধ্যে গ্রেপ্তারের মধ্যে একজন ছিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষের মন্তব্যের প্রেক্ষিতে হুম, তাদেরকে সামাজিকভাবে যে লাঞ্ছিত করা, হেনস্থা করা, হ্যাঁ, এইগুলো আমরা আগে এইভাবে দেখি নাই যেটা জামাত শিবিররা করছে। হুম, তো এটা হলো একটা বিষয়। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুটা বড় দল, এই দুটা বড় দল বাংলাদেশে দুটা বড় পাহাড়ের মতো, যে পাহাড়টা আমাদের সমতলটাকে ভারসাম্য করে রাখে। এবং এই ভার ছাড়া এই বাংলাদেশটা গণতান্ত্রিক পথে থাকবে না, এটা অগণতান্ত্রিক হয়ে যাবে, অসহিষ্ণু হয়ে হুম, উঠবে। হুম, এবং এই দায় বিএনপিকে নিতে হবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। কারণ বিএনপি এখানে একটা বড় দল, তাদেরকে বোল্ডলি বলতে হবে যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে, তাদের এই সাহসিকতার পরিচয় দিতে হবে। এতে যদি তাদেরকে কেউ দোসর বলে, হুম, কিচ্ছু করার নাই, এটা গণতন্ত্রের জন্য প্রয়োজন। এই হুম, মানে এইটা এইখানে যদি সেই গণতান্ত্রিক শক্তিগুলো না থাকে, তাহলে সেই 1971-এর শক্তিগুলো যারা বাংলাদেশ চায়নি তারা এসে এখানে শক্তিশালী হবে। হুম, এবং যদি বলেন যে আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, তাহলে জামাত তো খুনি, জামাতের চেয়ে বড় খুনি কেউ আছে? কেউ তো নাই। হ্যাঁ, আওয়ামী লীগকে যদি উগ্র বলেন, জামাতের চেয়েও কি তারা উগ্র? সেটা আমি বলছি, এগুলো কোনো বিষয় না। যারা ফৌজদারি অপরাধ করেছে, ধরেন কোনো একজন মানুষ খুন করেছে, সেই মানুষের খুনের বিচার হবে না? হবে তো, স্বাভাবিক বিষয়। সাধারণ মানুষের ক্ষেত্রে যেই বিচারটা হবে, আওয়ামী লীগের কেউ খুন করলে তারও ক্ষেত্রেও একই বিচার হবে নাকি ভিন্ন বিচার কেউ প্রত্যাশা করে? হুম, তাই না? কিন্তু যে মানুষগুলো আওয়ামী লীগ করে কিন্তু ছিল পঞ্চগড়ে, মানে হলো চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, সেখানে মামলায় ফাঁসাচ্ছে। হ্যাঁ, চাঁদপুরের একজন মানুষ খুন হয়েছে, পটুয়াখালীর একজন মানুষকে ফাঁসাচ্ছে। এইটা কি আমরা এইভাবেই সাপোর্ট করব? হুম। আমরা সামগ্রিকভাবে বলছি যে এখানে হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এনসিপির এক এই নেতা মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে বিএনপির নামটা উঠে আসছে বড় করে, যে বিএনপি নেতাকর্মীরা মিথ্যা এখানে, মামলাগুলো দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হুম, শুধু বিএনপি না, বিএনপি, জামাত, এনসিপি, একবারে চুনোপুঁটি যে নেতা, সেও দুটো মামলাতে 200 200 হুম, 400 মানুষকে ফাঁসায় দিছে। এবং এই এই পুরোটা ঘটনা, এই ডক্টর ইউনূস সরকার এই বিষয়ে পুরোটাই মানে কোনো প্রতিক্রিয়া নাই। তার সময় এই হাওয়ায় হাওয়ায় মামলা হলো, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। তো এইটা একটা বিষয় হলো যে দরবেশ রূপে আসছে, সে আসলে দরবেশ না। হ্যাঁ, দরবেশ ফেরেশতার মতো আসছে না, ফেরেশতা আল্লাহ সাত আসমান থেকে পাঠিয়ে দিয়েছে হয়তোবা। হ্যাঁ, বাংলাদেশের মানুষের ভাগ্য অনেক ভালো, 7 জন্মের ভাগ্য ডক্টর ইউনূসের মতো একজন পেয়েছে। বাট এইরকম একজন ব্যক্তির সময় এই অসংখ্য ভুয়া মামলা হলো, যে মামলাগুলো জীবনেও প্রমাণ করা যাবে না। হুম। এই ডক্টর ইউনূসের মানে অনেকগুলো জরিপই তো হলো সম্প্রতি, আইআরআই এর জরিপ বা প্রথম আলোর জরিপ। 69% মানুষ ডক্টর ইউনূসকে উপর আস্থা রাখছেন, 70% মানুষ অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট, এটা আইআরআই এর জরিপ বলছে। প্রথম আলোর জরিপও দেখা যাচ্ছে দেশের প্রায় 55% মানুষ সন্তুষ্ট এই সরকার যেভাবে চালাচ্ছে সেরকম ভাবে। আচ্ছা, আমি এই, হ্যাঁ, এই বিষয়ে বলছি, দেখেন, ডক্টর ডক্টর ইউনূসের সরকার যে এখানে ক্ষমতা নিল, ডক্টর ইউনূসের উপর সবাই খুশি। প্রশ্ন হলো, এখন থেকে 10 মাস আগে যতটুকু খুশি ছিল, 10 মাস পরেও কি একই রকম খুশি আছে? যেই 25 লক্ষ 28 লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তাদের পরিবারগুলো কি সমর্থন করছে এখনো? জিজ্ঞাসা করছি। হুম, হুম। গাজী গ্রুপ তো ডক্টর ইউনূসের সময়ই পুরানো হলো, দায়িত্ব নেওয়ার পরেই পুরানো হলো। সেখানের 15,000 20,000 কর্মচারী কাজ করতেছিল, তারা এবং তাদের সন্তানরা, বাবা মা, তারাও কি খুশি? না, তারা বাদ বেক্সিমকো দেন। গ্রুপ পুরানো তার হয়েছে। মানে কি এরকম যে শতভাগ সমর্থন ছিল সেখান থেকে কমে 70% সমর্থন হয়েছে, এরকম? মানে আরে এত এগুলো মেজরিটি এগুলো মানুষ সমর্থন ভুয়া করছে? ভুয়া এগুলা, এগুলো ভুয়া, এগুলো এনজিও গুলোর কারসাজি। তারা একটা এটা, এগুলো টাকা দিলেই এই ধরনের রিপোর্ট হয়ে যায়। আর এগুলো স্যাম্পলিং প্রসেসটা এরকম যে তারা 500 মানুষকে করে ওটাকে গড় করে 18 কোটি মানুষকে দিয়ে। তো এটা তো কোনো কথা না। তো তারা তো এরকমও করতে পারে, গুলশানের মানুষকে নিয়ে স্যাম্পলিং করছে, হুম, তো গুলশানের মানুষ তো আজীবনই ভালো থাকে। মানুষগুলো অভুক্ত আছে, তারা তো সেন্ট মার্টিনে যে মানুষগুলো অভুক্ত থাকে সেখানে তো যায়নি, তাই না? তো এরকম জরিপ আপনার হলো সুখী অঞ্চলে হয়তো বা করেছে, যারা খুব ভালো আছে, সুবিধা আছে।
আচ্ছা, আচ্ছা। আপনি মানে এই জরিপগুলোকেই ভুয়া জরিপ বলছেন। আওয়ামী লীগের বিষয়ে আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত বলে আপনার কথা শুনে মনে হচ্ছিল। জাতীয় পার্টির বিষয়ে আপনাদের অবস্থান কি? জাতীয় পার্টি জাতীয় পার্টির বিষয় দেখেন, প্রথমত হলো আমি যে রামপুরায় এলাকায় যে আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখানে জাতীয় পার্টির লোকেরা সে আন্দোলনে ছিল এবং শহীদ মিনারে আমি জাতীয় পার্টিকে দেখেছি। তারপরে পল্টন এলাকায় দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। আমি বুঝতেছি না যে হয়তো তাদের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব ছিল, সম্পর্ক ভালো ছিল, সেই অজুহাতে তারা আপনার হলো এই কাজ করছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন একটা পরিবারে তিন ভাইয়ের মধ্যে একজন ভাই খুন করেছে, তাহলে ওই ভাই খুন করার কারণে বাকি দুই ভাইকে কি একই পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার করা যায়? হুম। আমার এটা হলো প্রশ্ন। জাতীয় পার্টির ক্ষেত্রেও এই একই রকম অবস্থা, যে বন্ধু হওয়ার কারণে কি কাউকে শাস্তি দেওয়া যায়? শুধুমাত্র বন্ধু হওয়ার কারণে? তো এগুলো আসলে এগুলো শুধুমাত্র সামনে নির্বাচনে কিছু আসন বেশি পাওয়ার জন্য একটা নোংরামি, এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এই সময়টাতে সবচেয়ে ভালো নির্বাচন হওয়ার সুযোগ ছিল, মানুষ ভালো কিছু প্রত্যাশা করেছিল, সেইটা এখন এই দেশের মানুষ পাইলো না। কিন্তু যেটা আপনি আগে যেটাকে আকাঙ্ক্ষা করতো নোংরামি না, বলছেন, যদি হ্যাঁ, আপনি যেটাকে যেটা নোংরামি মানুষ বলছেন আকাঙ্ক্ষা আমরা এটা করতো আগে, দেখে ধরেন পাঞ্জাব। ধরেন যে টক শোতেও আমরা দেখেছি যে টক শোতে জাতীয় পার্টির একজন প্রতিনিধি ব্যারিস্টার শামীম পাটোয়ারি তিনি যদি থাকেন, এনসিপির অনেক নেতারা বলেন তিনি থাকবেন, জানলে আমি আসতাম না। মানে হম। তিনি থাকলে টক শোতেই আসতেন না। তাহলে ওই তো। নির্বাচনে যাবেন তো, নাকি নির্বাচন বর্জন করবেন বা এরকম কিছু হবে জাতীয় পার্টি গেলে? মানে আপনি কি দেখতে পান না আপনাদেরই না, একসময় ওরা, বন্ধু শুনেন, সহকর্মী? জি। আমি বলি, আহ, এখন তো আমি এদের বিরুদ্ধে বলাতে আমার ক্ষেত্রেও বলে যে আমি আমি থাকলে আসতাম না। ঠিক আছে, ওরা আসলে চাই যে টিভি মিডিয়া গুলো ওদেরকে সারাক্ষণ দেখাবে, ওদের মতো করে গল্প শোনাবে, এবং টক শোতে এমন কেউ থাকবে না যে ওদের গল্পগুলো যে মিথ্যা গল্প, এইটা যেন কেউ চ্যালেঞ্জ না করে। এই জন্য ওরা চায় যে অন্য কেউই সমালোচনা করার মতো কেউ না থাকুক। ওরা চায় ওরা সুন্দর করে উন্নতির গল্প শোনাবে, সুশাসনের গল্প শোনাবে ওদের ভাষা দিয়ে, কিন্তু ওরাও যে মপ করে গুলশানে গিয়ে চাঁদাবাজি করে এটা শুনতে দেবে না। একটা বাড়িতে বিয়ে হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে সেই বাড়ির